হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পারভেজ ইসলাম, কিউডি এডমিশন কেয়ারের পক্ষ থেকে। সো আজকে আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি একটাই কারণে, তোমাদের অনেক দিনের আশা ছিল বা অনেকে চেয়েছো যে তোমাদের অনলাইনে স্পেশাল কিছু ক্লাস দেওয়ার জন্য, মানে বেসিক্যালি হচ্ছে বেশ কিছু চ্যাপ্টার রিলেটেড অ্যান্ড চ্যাপ্টারের উপরে যাতে আমরা স্পেশাল কিছু ক্লাস অ্যারেঞ্জ করি। সো অ্যাকচুয়ালি সেই থটস থেকেই হচ্ছে আজকে আমরা একটা স্পেশাল লাইভ ক্লাস অ্যারেঞ্জ করেছি যাতে সবাই এটাতে অ্যাক্সেস করতে পারে এবং দেখতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজ করে থাকি বা আমাদের কারিকুলামগুলো কেমন হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে যে সকল বেসরকারি অথবা তোমরা যেগুলোকে প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে আখ্যায়িত করো ওই সকল ইউনিভার্সিটির জন্যই আমাদের আজকের অ্যারেঞ্জমেন্টস। সো আজকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে নিউটনের মেকানিক্সের উপরেই দেখব, এই চ্যাপ্টারটার খুঁটিনাটি বেশ কিছু হালকা পালকা জিনিস দেখব এবং এর পাশাপাশি হচ্ছে আমরা এগুলোও দেখব যে প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টগুলো কেমন হয়ে থাকে বা এগুলোতে এডমিশন নেওয়ার জন্য কি কি করা লাগে বা কিভাবে পড়ালেখা করতে হয়। সো অ্যাকচুয়ালি কম বেশ আমার যে এক্সপিরিয়েন্স এখান থেকে হয় কি, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের কান্ট্রি আসলে আমরা যদিও 2025 সালে বসবাস করি, আমরা ডেভেলপড অনেকটাই, কিন্তু কেন জানি আমরা হচ্ছে অ্যাকচুয়াল খবরগুলো থেকেই বাড়তি খবরগুলো রাখার একটু প্রচেষ্টা বেশি রাখি। তো যার কারণে হয় কি, স্টুডেন্টরা অন্য দিকে ডাইভার্ট হয়ে যে অ্যাকচুয়াল যে খোঁজ খবর রাখা সেগুলো রাখে না। সো যার কারণে অনেকেই আমাদের আস্ক করে যে ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কি, যদিও ওগুলো নেটের বেসিসে অনেক কিছুতে কোর্স দেওয়া থাকে, বাট আস্ক করে। তারপর অনেকেই আস্ক করে যে ভাইয়া ব্র্যাকে এডমিশন নিতে কি করা লাগে, স্টোয়েস্টে করতে কি করা লাগতেছে, এনএসইউতে কি করা লাগে। সো আমরা এই সকল ব্যাপার নিয়ে একটু আলাপ আলোচনা করব। সো আমরা পড়ার ফাঁকে ফাঁকে সব কিছু জিনিস নিয়ে কম বেশি একটু আলোচনা করব এবং দেখব তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলোও নেব এবং কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন, সিম্পল কিছু কোশ্চেন সলভ করবো আর কি। সো বেসিক্যালি ক্লাসটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্যই, তোমাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্যই আজকে আমাদের ক্লাস। সো চলো আমরা দেখি। আমরা যদি ফার্স্টেই আমাদের ক্লাসের দিকে তাকাই, তার আগে আমি বেশ কিছু কথা বলে নিতে চাই যে তোমরা যারা এডমিশন নিয়ে একটু চিন্তায় থাকো অথবা মানে চিন্তা করো যে কিভাবে এডমিশনে ভালো করা যায়, কিভাবে কোন অ্যাপ্রোচে পড়লে আমাদের একটু আমরা অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারি। তো বেসিক্যালি হচ্ছে আমাদের কান্ট্রি যদি বেশ কিছুদিন আগে যে এইচএসসি রেজাল্টও যদি তোমরা অ্যানালাইজ করো, তো সেখানেও অ্যাকচুয়ালি বলা যায় যে বিগত একটা যুগ বা একটা দশকের ভিতরে সবচাইতে মানে পাসিং রেট আমরা বা পাশের হার যেটাকে বলি অনেকটাই কম ধরা যায়, 58 পয়েন্ট সামথিং আমি যদি ভুল না করি। সো এগুলার পিছনে লজিকটা আসলে কি বা স্টুডেন্টরা কি করতে চাচ্ছে বা কেনই বা হচ্ছে, সো এগুলাও অনেক কারণ বা অনেক রিজন ভ্যারাই করে। সো এগুলোর পাশাপাশিও আরেকটা জিনিসও হচ্ছে আমাদের কাজ করে যে আমরা পড়ালেখা থেকে বেশি অ্যাকচুয়ালি মোবাইল বা ইন্টারনেট অথবা হচ্ছে অন্যান্য জায়গাগুলো যেসব জিনিস বেশি ভাইরাল হয় এসব জিনিসের পিছনে আসলে ছোটাছুটি করতে থাকি। সো আমি তোমাদের বলবো যে তোমাদের অ্যাপ্রোচগুলো কেমন হওয়া উচিত অথবা কিভাবে পড়লে তোমরা একটু বেটার করতে পারো বা কিভাবে পড়ালেখা করলে এইসব জায়গা থেকে একটু ভালো করা যায় সেগুলো আমরা পড়ার ফাঁকে ফাঁকে ডিসকাস করে নিব। ওকে, ফার্স্টেই আসো যে নিউটনের মেকানিক্সের প্রথম বেশ কিছু জিনিস যদি আমরা বলি যে আমরা ট্রানজিশনাল এন্ড রোটেশনাল মোশন, যেটা কম্পারিজন করে আমরা এখানে একটু সাজাই নিছি। সো জিনিসটা হচ্ছে যদি সোজা সাপটা হিসাবে এগুলো তোমাদের আগেরও পড়া আছে বেশ কিছু জিনিস, তাও আমরা একটু ঝালাই করে নিই। সো আমরা যদি সরল একটা পথে যাত্রা শুরু করি, সেখানে যদি আমাদের এক্সিলারেশন যদি 0 হয়, তখন আমাদের ধরে নিতে হবে যে এক্সিলারেশন 0 এর জন্য আমরা কি পাবো, v - u ডিভাইড বাই t ইজ ইকুয়াল টু, দ্যাট মিন্স যদি এটা 0 হচ্ছে তখন আমাকে ধরে নিতে হবে v ইজ ইকুয়াল টু u হয়ে গেছে, অর্থাৎ আমার ইনিশিয়াল ভেলোসিটি এবং আমার যেটা ফাইনাল ভেলোসিটি দুটোই সেম ছিল। সো সেই ক্ষেত্রে আমরা ডিসটেন্স মেজার করার জন্য s ইকুয়াল টু vt লিখে থাকি। ওকে, এবং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এর পাশাপাশি আমরা আরো কিছু সূত্র জানি যেগুলো কম বেশ, যেমন v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এবং এই সূত্রগুলো আমাদের সবারই কম বেশ জানা।
ওকে, এবং ট্রান্সলেশনাল ক্ষেত্রে আমরা ভেলোসিটিকে ভি দ্বারা যদি ডিনোট করি তখন আমরা লিখতে পারি s/t, এবং s = vt থেকে আমরা ওটাকে উল্টা করে দিলেই সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে v = s/t। ওকে, এবং রোটেশনালের ক্ষেত্রে যখন আমরা এটাকে রোটেট করব তখন অ্যাকচুয়ালি আমরা এখানে কি পাচ্ছি দেখো, এখানে জিনিসটা খুবই ইজি। যেমন θ = jω × t, এটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে রোটেশনালের জন্য পাই। যখন তুমি একটা বস্তুকে একটা কেন্দ্র থেকে আর বেগে থিটা কোণে রোটেট করাচ্ছি, ওকে, একটা টাইম কে হাতে রেখে, ওকে, সেখান জন্য আমরা θ = ωt এটা পাই যাই। সেখানে হচ্ছে কতটুকু রোটেট করলো রোটেশনালের জন্য, ওকে, ওইখানে আমরা s দিয়ে ডিনোট করতেছি, ওখানে থিটা দ্বারা ডিনোট করছি। এখানে যদি আমরা v = s/t পাই, দ্যাট মিন্স এখানে আমরা রোটেশনালের জন্য কি পাচ্ছি, ω = θ/t। ওকে, ইজি জিনিস। ওকে, এর পাশাপাশি আসলে এই সকল এমসিকিউ মানে ভালো কিছু এমসিকিউ সলভ করার জন্য অথবা ভালো কিছু কোশ্চেন সলভ করার জন্য আমাদের আসলে বেসিক যে নলেজগুলো বা আমাদের বেসিকটা একটু স্ট্রং করা জরুরি। সো বেসিক স্ট্রং করার জন্য অ্যাকচুয়ালি তোমার যে ক্লাস নোটস বলো বা বিভিন্ন বড় বড় রাইটারের বইগুলো বলো, এগুলো ফলো করার আসলে কোনো বিকল্প নেই। তোমরা যেখানে শর্টকাটস ফলো করো বা যেটাই ফলো করো, আমার মতে হচ্ছে এর আগে তোমাদের বই ভালো করে একবার পড়ে নেওয়া উচিত, এবং বইয়ে কি আছে কি নাই কি থাকতে পারে এইসব জিনিসগুলো একটু জানা উচিত। আমরা আসলে এতটাই হচ্ছে যে মানে ব্যস্ত থাকি, বা আমরা এতটাই হচ্ছে বেশ কিছু জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করি, বা আমরা মূল জিনিস থেকে অনেক দূরে সরে যাই। সো যেটা হচ্ছে যে এইচএসসি লেভেলগুলোতে হয় কি, আমাদের সবারই একটা মানে ইনিশিয়াল একটা চিন্তা ভাবনা থাকে যে আমি এটা হব, আমি রকেট সায়েন্টিস্ট হচ্ছি, বা আমি ডাক্তার হচ্ছি, আমি ইঞ্জিনিয়ার হচ্ছি। সো এখন আমরা আমাদের ওই গাইডলাইন অনুযায়ী আসলে আমাদের কি পড়া উচিত আর কি পারা উচিত, এই জিনিসটা যদি না বুঝি তাহলে আসলে অ্যাকচুয়াল সমস্যা। যে কট বাঁধা মানে অমুক জায়গা তমুক জায়গা অমুক প্রাইভেট এগুলো না করে আই গেস হচ্ছে যে আমাদের একটা জায়গায় স্থির হয়ে আমাদের আগে বোঝা উচিত যে আমাদের কোন জিনিসগুলোতে স্ট্রং হওয়া জরুরি, কোন জিনিসগুলো বেশি পড়া লাগবে, এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস করা উচিত, এগুলো আসলে আমাদের বোঝা উচিত। আমরা গড বাঁধা সিস্টেমের উপর এমনভাবে মানে জড়িয়ে গেছি যার কারণে হচ্ছে যে আসলে আমরা মূল জায়গা থেকেই সরে যাই। সো বেসিক্যালি আমাদের একটু জানা উচিত যে আমাদের বেসিক স্ট্রং আছে কিনা, অথবা এডমিশন পিরিয়ডে এগুলো অনেকেই আমরা ফেস করে থাকি, যাদের বেসিক একটু ঝামেলা থাকে ওরা এমসিকিউতে গিয়ে মানে আর সমস্যা হয়ে যায়, তখন আর ওই জিনিসটা ব্যাকআপ করতে কষ্ট হয়ে যায়। সো এগুলা আমি আশা করবো তোমরা যারা জানো বা জানো না জেনে নিবে একদম প্রথম থেকেই, যাতে তোমরা এইসব জিনিসগুলো বিল্ড আপ করো। ওকে, এরপরে যদি আমরা ট্রানজিশনাল এক্সিলারেশনকে যদি এ ধরি, তখন এখানে আমরা পাই r ইনটু আলফা। ওকে, এবং রোটেশনালের জন্য আমরা আলফা ইজ ইকুয়াল টু d/dt পাই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা আলফা ইজ ইকুয়াল টু d/dt। ওকে, আর এইখানে এটা সবারই জানা যে আমরা কিভাবে হচ্ছে f ইজ ইকুয়াল টু ma ট্রানজিশনালের জন্য আমরা পেয়ে যাই। f ইজ ইকুয়াল টু ma, এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকেই আসে, যেখানে হচ্ছে যে আমরা বলি যে বেগদ্বয়ের পরিবর্তনের হার, সরি এখানে আমরা একটু মুছে আবার সুন্দর করে আমরা তখন বলি হচ্ছে বেগদ্বয়ের পরিবর্তনের হার তার বলের সমানুপাতিক এবং ভরেরও সমান। তখন এখান থেকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে f ইকুয়াল টু k ইনটু, এটাকে আমরা a ধরতে পারি, এবং m ইনটু করলে তখন k ইজ ইকুয়াল টু যদি আমরা 1 ধরে নিই তখন আমরা পাই হচ্ছে m a। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এটা পাচ্ছি, এবং এদিক থেকে আমরা রোটেশনালের জন্য আমরা হচ্ছে যে রোটেশনাল মোশনের জন্য আমরা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু i আলফা পাই। এখানে আমরা আইটাকে আবার ডিনোট করি হচ্ছে কি দিয়ে, জড়তার ভ্রামক দিয়ে। ওকে, আর টাউটাকে আমরা টর্ক বলি, অনেকে এটা বললো চিন্তা, আলফাটা হচ্ছে এক্সিলারেশন। ওকে, এবং ট্রানজিশনালে এখানে p ভরবেগের জন্য আমরা কি পাই, ভরবেগের জন্য এটা আমরা জানি p ইজ ইকুয়াল টু কি f ইনটু v ও লেখা যায়। ওকে, f ইকুয়াল টু
সরি পি এর জন্য হচ্ছে যে আমরা এফ ইন্টু ভি লিখতে পারি, আর এখানে হচ্ছে ভরবেগের জন্য টাউ ইন্টু ওমেগা লেখা যায়। এবং ট্রানজিশনালের জন্য আমরা সবাই জানি, এটার সাথে তো আমরা কম বেশ সবাই পরিচিত, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি যেটাকে আমরা বলি, ডিনোট করি। এখানে হচ্ছে এই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার বলা হয়, এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কয়ার। ওকে, এবং রোটেশনালের জন্য এটাকে হাফ আই ওমেগা স্কয়ার দিয়ে প্রকাশ করা যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে এস ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার দিয়ে করা হয়। সো আমরা এটাকে যদি একটু সাজাই লিখি, জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ছিল। সো ইউ যদি আমাদের অ্যাকচুয়ালি 0 হয় তখন হাফ এ টি স্কয়ার দিয়ে করে ফেলা যায়। এবং রোটেশনাল থিটার জন্য আমরা সেম ভাবে এখানে হচ্ছে ওমেগা ইনটু টি প্লাস হাফ আলফা ইনটু টি স্কয়ার। ওকে, এইসব বেশ কিছু জিনিস আসে এবং এর পাশাপাশিও আমরা বেশ কিছু জিনিস শিখতে পারি। যেমন যদি চাই আমরা লিখতে পারি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, সো এইখানে ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2as এটা আমরা কখন অ্যাকচুয়ালি লিখি? যখন আমাদের ফাইনাল যে ভেলোসিটি সেটা অ্যাকচুয়ালি বের করা হয়। অনেক সময় আমরা এই সূত্রগুলো আসলে কম বেশ সবাই জানি, আমরা কম বেশ শিখেছি, পড়েছি। সো এটা একটা ব্যাপার থাকে। এবং আমরা এর পাশাপাশি আমাদের জীবনের একদম প্রথম দিককার যদি কথা বলি, তখন আমরা বেশ কিছু ফর্মুলা দেখেছিলাম। যেমন আমরা সবসময় একটা জিনিস দেখে এসেছি যে ফর্মুলাগুলো আসলে অনেকটাই ইজি, আমাদের মনে আছে কিনা অ্যাকচুয়ালি আমি দেখি। ওকে, আমরা সবসময় বলেছি E ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটা আমরা করেছি ছোটবেলা থাকতেই, আমরা কম বেশি করে দেখেছি। ওকে, সো এখানে ইউ হচ্ছে যে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ছিল, আর এ ছিল হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন, টি ছিল টাইম। ওকে, বা সময়। আর এর পাশাপাশি আমরা হচ্ছে যেটা দেখলাম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as দেখেছি, এবং আমরা এটাও দেখেছি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। ওকে, আবার আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে আমাদের মনে আছে কিনা যে s ইকুয়াল টু আমরা আবার v2 লিখতাম। কখন লিখতাম আই গেস এটা সবারই মনে আছে। একটু আগেও আমি দেখাইলাম যে যেখানে আমরা v ইজ ইকুয়াল টু u লিখছি এবং a ইজ ইকুয়াল টু আমাদের 0 হয়ে যায়। ওকে, আর বেশ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা বলতে পারি যে p is equal to m into v লেখা আছে। ঠিক আছে, p is equal to m into মানে ভরবেগ যেটাকে আমরা বলি আর কি। ওকে, সো ভরবেগ এটার জন্য লেখা যায়। ওকে, কম বেশ অ্যাকচুয়ালি এই সবই আমরা এই স্লাইড থেকে পেলাম। বাকিও আমরা আরো অনেক কিছু করব, দেখি আর কি করা যায়। ওকে, সো এই স্লাইডটাতে আসলে এই স্লাইডটাতে যদি আমরা খেয়াল করি আসলে এখানে তেমন কিছু নেই। যেখানে আমরা ইম্পালস মোমেন্টাম রিলেশন, ইম্পালস অফ ফোর্স আমরা জানি, যেখানে ইম্পালস ফোর্স আসলে অ্যাকচুয়ালি কি, যখন আপনি একটা হাতুড়া দিয়ে ধরেন একটা প্যারাক বা পিনকে মানে খুব জোরে আঘাত করছেন, ধরেন এই যে মাটিতে আপনি এটাকে গাঁথবেন, হ্যাঁ, সো ধরেন একটা হাতুড়া দিয়ে আপনি এটাকে আঘাত করছেন। অথবা আমরা বলতে পারি অনেক সময় আমরা দেখেছি যে টেনিস র্যাকেট, সরি আমি আসলে খুব বেশি একটা ভালো আঁকাইতে পারি না, সো ওই জন্য একটু প্রবলেম। সো আমরা অনেকে আছে টেনিস র্যাকেট দিয়ে হচ্ছে বলকে যখন আঘাত করি তখন কাইন্ড অফ এই ধরনের আমরা ইম্পালস অফ ফোর্স দেখতে পাই। মানে যেখানে হচ্ছে ইম্পালস অফ ফোর্স অ্যাকচুয়ালি জিনিসটা কি ডিনোট করে আমরা একটু দেখি। জিনিসটা হচ্ছে এমন যে আপনি খুব অল্প সময়ের জন্য যখন একটা বস্তুকে আঘাত করলেন, কিন্তু একটা হিউজ প্রপোর্শনে আপনি হচ্ছে একটা এনার্জি ক্রিয়েট করে ফেলছেন। এটা অ্যাকচুয়ালি আমরা ইম্পালস অফ ফোর্স হিসেবে বুঝতে পারি। সো এই ইম্পালসটাকে আমরা ডিনোট করছি হচ্ছে j ইজ ইকুয়াল টু f ইনটু t দিয়ে। ওকে, অথবা ওই যে আপনি ওইখানেও আপনি দেখতে পারেন যেখানে আমরা j ইজ ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে f ইনটু t দিয়ে এটাকে ডিনোট করি, অথবা mv মাইনাস mu বলে। mv মাইনাস mu কেন বলে? ওকে, সেটাও একটু দেখি। mv মাইনাস mu বলে অর্থাৎ ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন মানে কি জানেন? মানে হচ্ছে ডেল পি। আচ্ছা, ভরবেগের পরিবর্তন কিভাবে? আচ্ছা, ইনিশিয়ালি যদি আমি একটা টেনিস বল বা ধরেন একটা ক্রিকেট বল ধরি, সো সেইটার ইনিশিয়াল একটা ভেলোসিটি যদি আমি ইউ ধরি এবং ফাইনাল ভেলোসিটি যদি ভি ধরি,
ধরেন বলটা আপনার কাছে একটা বল নিয়ে, ধরেন একজন, আচ্ছা বাংলাদেশের ক্রিকেট তো কম বেশ সবাই অনেক পরিচিত, যদিও অবস্থান খুব একটা ভালো দেখছি না, ওদেরকে আসলে এই ক্লাসটা একটু করানো উচিত ছিল। যে যাই হোক, আমরা দেখি, আমরা নিজেরাই আগে একটু করার চেষ্টা করি, ওদেরকে পরে করাবো। ওদেরকে আসলে বেসিক্যালি বেশ কিছু প্লেয়ার আছে আমাদের, ওদেরকে আসলে ধরে ধরে শাস্তি স্বরূপ এই ধরনের ক্লাসগুলো করানো দরকার। তাহলে দেখবেন পরের দিন গিয়ে ওরা অনেক বেটার, ভালো রেজাল্ট দেবে এবং রান টান অনেক ভালো করবে, বলও ভালো করবে। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি। সো ধরেন কাইন্ড অফ সিনারিওটা এরকম ছিল, আমরা কার নাম ধরতে পারি, ধরেন বাংলাদেশে যে নাহিদ বা ও অনেক ভালো খেলে, অথবা কি ধরেন আমরা নাজমুল হাসান শান্তকে ব্যাটার থেকে বলার বানাই দিছি আজকে। সো বেচারা বল করতে আসলো, হচ্ছে ইনিশিয়াল একটা ব্যাগে হচ্ছে যে সে আপনাকে বল করলো। সো ওই ব্যাগটার সাথে তখন ওই বলটার একটা ভর ছিল, যদি আমরা সেটাকে বলি ইনিশিয়াল কি MU ধরলাম, মানে ভর ব্যাগটা P1 ধরলাম, এবং ধরেন ওই বলটা নাজমুল হাসান শান্ত ওই বলটা মারল, মানে ওই বলটা সে করলো, করার পরে সো ধরেন অপর প্রান্তে সামহাও কোনো একজন ভালো ব্যাটসম্যান ছিল। সো ব্যাটসম্যান হিসাবে আমরা কাকে নিতে পারি, ধরলাম যে সৌম্য সরকার, যে গত ম্যাচে আপনারা জানেন বেশ ভালো খেলেছে। যাই হোক, সো সৌম্য সরকার ধরেন অপর প্রান্ত থেকে বলটাকে হিট করলো, 6 হইল। তখন সে অ্যাকচুয়ালি ওই বলটাকে আরেকটা ব্যাগে, যেটা আমরা ফাইনাল ভেলোসিটি বলছি, ফাইনাল ভেলোসিটিতে পাঠাই দিল। তখন আবার ওই বলটার ব্যাগের জন্য একটা চেঞ্জেস হইলো, যেটা আমরা MB বলতেছি, এবং এটাকে আমরা ডিনোট করতেছি ধরেন P2 দিয়ে। সো অ্যাকচুয়ালি এখানে দেখেন একটা ছিল P1, একটা ছিল P2। সো আমরা যদি চেঞ্জেসটা ফলো করি P2 মাইনাস P1, দেন হচ্ছে এটা ডেল পিতে দাঁড়ায়। সো অ্যাকচুয়ালি এই ভরবেগের পরিবর্তনটা একটা দেখেন, একটা বল যে করলো দেন হিট করলো, অনেক বেশি এনার্জি নিয়ে সেটা গেল। সো এখানে ভরবেগেরও একটা চেঞ্জ হয়েছে। সো যার কারণে সেটাকে আমরা এটা দিয়েও ইম্পালস দিয়েও মানে করা যায়, ডিনোট করা যায়। আচ্ছা এখন আবার দেখেন এখানে আরেকটা জিনিসও বলছে যে F ইজ ইকুয়াল টু যদি MA হয় MB মাইনাস MU ডিভাইড বাই T, এটা আপনাদের একটু আগেও দেখাইলাম। আচ্ছা, এই ইম্পালস ইকুয়াল টু আমরা আবার এটাও বলতে পারি যে চেঞ্জ ইন মোমেন্টাম, যেটা আমরা একটু আগে দেখাইলাম, যে আপনাদের বিখ্যাত দুইজন ক্রিকেটারকে দিয়ে একটু আগেই দেখাইলাম যে মোমেন্টাম বা একটা বিশাল এনার্জি আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন। ওকে, এরপরের স্লাইডটা আমরা একটু দেখব। ওকে, এর পরের স্লাইডটা অ্যাকচুয়ালি কলিশন, এগুলো আপনারা জানেন। আচ্ছা, কলিশন হচ্ছে আসলে ক্ল্যাশ, বা যেটাকে আমরা বলি যে ভরবেগের সংরক্ষণশীলতা। ইটস কাইন্ড অফ ধরেন যে এটা আসলে আমাদের বাস্তবিক লাইফের সাথে কিভাবে মিলানো যায়। ধরেন আমাদের তো অনেক সময় অনেক কিছুই হয়, ধরেন আমাদের তো অনেক স্টুডেন্ট আসে বা এক্সাম দিতে বা অনেক কিছু দিতে, যদি আমি তাদেরকে আস্ক করি যে তোমাদের পড়ালেখা কেমন চলছে বা তোমরা কেমন পড়তেছো, সবাই আমাকে একটা জিনিস বলে, হ্যাঁ ভাইয়া পড়তেছি, প্রচুর পড়তেছি, পড়তে পড়তে এমন আছে যে ধরেন চোখের নিচে কালো দাগ ফেলাই দিছে, মানে খুব পড়তেছে, আমিও দেখতেছি সে খুব পড়তেছে, সে বাইরেও ঘুরতেছে, কিন্তু আসলে কি তখন হচ্ছে যে তার আর ওই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ওইটা আর বজায় থাকে না। কেন থাকে না? কারণ সে যে পরিমাণ মানে এফোর্ট সে আমাকে দেখাইলো, সো আফটার অল যখন এডমিশন শেষ হয় বা এডমিশনটা দিল, রেজাল্টে আর সেটা দেখা যায় না। সো জিনিসটা এমন যে আপনি একটা গাড়ি চালায় আসতেছেন, আপনার আদি ভরবেগ ছিল, সব কিছু ছিল, কিন্তু লাস্টে আপনি ক্ল্যাশ করলেন, ক্ল্যাশ করার পরে আপনার কেমন হইলো। সো আলটিমেটলি জিনিসটা এমন। সো দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে মানে আপনাদের কাছে অনেকের কাছে মনে হয় ফিজিক্সটা আসলে অনেক কঠিন, বা অন্যান্য কোর্সগুলা বা সাবজেক্টগুলো যে আপনারা পড়েন এডমিশনের জন্য খুব কঠিন মনে হয়। অ্যাকচুয়ালি কি কঠিন? মানে আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে আসলে কি কঠিন, হ্যাঁ হইতে পারে যে অনেকের ক্ষেত্রে জিনিসটা এমন কাজ করে যে আমার একটু পড়া মাথায় কম ঢুকে, বা আমার এফোর্ট অনুযায়ী আমি হচ্ছে যে রেজাল্ট পাই না। আচ্ছা, এইসব ক্ষেত্রে হয় কি, আমার মনে হয় আপনারা অনেকেই হচ্ছে যে পড়ালেখা করেন না বা সিরিয়াস না, বা আপনাদের সাবজেক্টগুলোর সাথে আপনারা জানি না, আমি অনেকের বই দেখি যে একদম নতুন রয়ে যায়,
মানে পুরা বছর শেষ করে ফেলছে, আমি যদি আক্স করি তাদেরকে কি পড়ছেন, ওই বলে সবই পড়ছি, কিন্তু বই খুলে দেখি যে বইয়ের পাতা এখনও নতুন। হ্যাঁ, তো একটা বই আপনি বললেন, কেমনে এই বইয়ের পাতা বছর শেষে এটা নতুন থাকতে পারে আমার জানা নাই ভাই, এগুলো আপনারাই জানেন, আপনাদেরই সায়েন্স। সো আবার অনেকে যদি এখন আবার বলেন যে ভাই বইয়ের পাতা ময়লা ময়লা বানায় আইনা দিলাম, আসলে ওইভাবে তো ওয়ার্ক করে না। সো জিনিসটা হচ্ছে আপনারা রেগুলারলি পড়েন। যখন আপনি হচ্ছে রেগুলারলি একটা পিরিয়ড অফ টাইম, মানে প্রত্যেক দিন 1 by 1 করে টাইম দিতে থাকবেন, একটা জোন আপনি সেট করে ফেলবেন যে ধরেন 4 ঘন্টা 5 ঘন্টা এতটুকুই আমি জাস্ট টাইম দিব, এতটুকুই আমি পড়ার পিছনে সময় দিব, এতটুকুই জাস্ট করবো, এতটুকুই জাস্ট। তখন কি হবে, আলটিমেটলি আপনি যখন বছর শেষ করবেন তখন দেখবেন আপনার কাছে হিউজ একটা রিসোর্স এসে দাঁড়ায় গেছে, মানে আপনি আলটিমেটলি অনেক কিছুই আসলে তখন জানেন। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? মানে আপনারা হচ্ছে যখন এডমিশন শুরু হয় বা দেখেন অলরেডি কিন্তু ব্র্যাকের ডেট পড়ে গেছে, ব্র্যাকের বা অন্যান্য এর পাশাপাশি মেবি স্ট্রেস বা নর্থ সাউথ এগুলোও দেওয়া শুরু করবে, বা অস্ট তাদের ফর্ম ছাড়া শুরু করবে, বেশি দিন দেরি নেই। এখন আমার কথাটা হচ্ছে যে আপনারা ওয়েট করেন হচ্ছে লাস্ট মোমেন্টের জন্য বা লাস্ট আওয়ারের জন্য। আমি জানি না এটা কেন আপনারা করেন বা এটা করে কি মজা পান। যেমন ধরেন আমি আপনাদেরকে বেশ কিছু ডেটাও দেখাইতে পারি, যেমন ব্রেকে যদি আপনারা আসতে চান অনেকেই, যেখানে এক একটা স্লটে বা সব কিছু মিলায় প্রায় 15-20 হাজার 25 হাজার ক্যান্ডিডেট হচ্ছে এক্সাম দেয়। ওকে, সো এডমিশনে বসার পরে লাস্ট ইয়াতে দেখা যায় কি আপনার, মানে আমি জানি না সারপ্রাইজিংলি এটা দেখা যায় যে সব কিছু মিলে অ্যারাউন্ড 1800, 1600, 1200 বা 2000 এর উপরে যায় না, তাও সব ডিপার্টমেন্ট মিলায়া। সো আপনারা কি বুঝতে পারছেন যে আসলে আপনাদের কম্পিটিশনের যে জায়গাটা এটা কতটুকু বড়? মানে এইটাতে যদি আপনারা আসতে চান, মানে এই জায়গাটায় যদি ঢুকতে চান, তাহলে আলটিমেটলি আপনাদেরকে কি পরিমাণ মানে এফোর্ট দিতে হবে। এখন আপনারা যদি অনেকে ভাবেন যে আমি বসে আছি, আমি পড়তে আসি, এখন রেজাল্ট আইসা হাতের উপর পইরা যাবে, জিনিসটা আসলে এইভাবে ওয়ার্ক করে না। আবার হ্যাঁ, অনেকে এটাও হয় হিতে বিপরীত, আমি দেখেছি অনেক প্রচুর হার্ডওয়ার্ক করলো কিন্তু হয়তো আসে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে হইতে পারে যে আপনি করেছেন হয় নাই, দেন আরেকবার আপনি ট্রাই করেন বা অন্যগুলোতে ট্রাই করেন, আপনার হবেই, 100% হবে। যে ব্যক্তি পড়ালেখা করছে ওর হবে না কেমনে? 100% হইতেই হবে, কোনো কথা নেই। ওকে, আর আর কিছু ব্যাপার থাকে যে আপনারা হচ্ছে রুটিন ওয়াইজ, আমি যেটা বললাম যে আপনারা বেশি না 3 থেকে 4 ঘন্টা রেগুলার যদি এগুলো নিয়ে একটু পড়ালেখা করেন, আপনাদের অ্যাটলিস্ট 3 মাস 4 মাসে দেখবেন হিউজ পরিমাণ জিনিস আপনি জানেন। কিন্তু আপনারা প্যারাডাই নিতে যান লাস্টের 1 মাসে। আমার কাছে এমন এমন ব্যক্তিও হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে বলে পরীক্ষার 7 দিন আগে আমাকে এসে কোয়েশ্চেন করে, ভাইয়া আমি তো ফিজিক্সে কিছু পড়ই নেই, পুরাটা শেষ করবো কেমনে? তো ভাই 7 দিনে যদি আমি শেষই করে দিতে পারতাম আপনারে, তাহলে আমি কেন আপনারে 3 মাস 4 মাস ধরে পড়াইতেছি? বলেন এটা কি সম্ভব? আর 7 দিন আমি পড়াইলাম, আপনি বুঝবেন কি? মানে আপনি কিছু বুঝবেন আদৌ? কিছুই তো বুঝবেন না। সো আলটিমেটলি এগুলা হচ্ছে আপনি কতটুকু রেগুলার ছিলেন, মানে রেগুলারিটিস মেনটেন করলেন এবং কতটুকু কন্টিনিউ করতে পারলেন। এটা আপনার একদম যে মানে অ্যাডমিশনের জন্যই করবেন ব্যাপারটা এমন না, একদম সব জায়গার জন্যই, সব কিছুর জন্যই। আচ্ছা, সো ধরেন আমরা একটু পড়াতে আবার আসি, গল্প টল্প করবো। সো এখানে কলিউশনের আসলে যে ব্যাপারটা ছিল, আপনার কাছে ধরেন একটা বস্তু ছিল, এখানে একটা ছিল, ধরেন আমরা এটার ইনিশিয়াল U1 ধরছি, এটার জন্য ইনিশিয়াল U2 ধরছি, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। ওকে, ধরেন আপনি আর হচ্ছে সামহাও আপনার প্রিয় কেউ একজন মিলে আপনারা চিন্তা করলেন লং ড্রাইভে যাবেন চিন্তা ভাবনা করছেন। সো এখন ধরেন সামহাও দুজনেই খুব বড় লোক, ধরেন ব্রেকে পড়ে। সো আপনারা দুজনে অনেক বড় লোক ধরলাম আমি। সো ব্রেকে রেখে পড়েন, আপনারা বড় লোক মানুষ বা প্রাইভেট, ভালো কোনো প্রাইভেটে পড়েন, এনএসইউতে পড়েন, ইস্ট ওয়েস্টে বা ওয়েস্টে। সো গাড়ি নিয়ে বেরোলেন, তো ইন্ডিপেন্ডেন্ট টাইম এমন একটা টাইমে আসলো। সো আমরা দেখতে পারি আপনার এই গাড়িটার ভর ছিল M1 এবং আপনার প্রিয় মানুষের গাড়ির ভর ছিল M2। সো দেখেন এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই? এখানে একটা ভরবেগ পাই M1 U1 এবং এখানে পাই M1 V1, এখান থেকে পাই M2 V2, এখান থেকে পাই M2 V2, এখান থেকে পাই, এখান থেকে M2 U2 পাই।
ওকে, এখান থেকে পাই m2 e অটো। ওকে, সো এই জিনিসটা আমরা সবাই কম বেশ জানি। সো এখন আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হচ্ছে আপনার এবং আপনার প্রিয় মানুষ যিনি আছেন তার আদিবেগের সমুদয় মানে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হবে আপনার। ওকে, এর পরে হচ্ছে আমরা বেশ কিছু জিনিস আরও দেখতে পারি চাইলে। ওকে, এরপরে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড কাইনেটিক এনার্জি, এগুলো আপনারা কম বেশ সবাই জানেন। সো এখানে হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জিও আছে আমাদের, এগুলো পড়ার আগে আপনারা হচ্ছে যারা প্রাইভেটে এডমিট হতে চান অথবা ভালো কোনো প্রাইভেটে পড়ার বা ভালো কোনো ডিপার্টমেন্টে আপনারা ঢুকতে চান, পাশাপাশি হচ্ছে যে আপনাদের বেশ কিছু জিনিস আসলে করা লাগবে বা করা উচিত আমি যেটা মনে করি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা যে সকল ক্যাটাগরিক্যাল কোশ্চেন আসে বিশেষ করে এমসিকিউ, এগুলোতে যত কম ভুল করা যায়, যত কম আপনি ভুল করতে পারেন। দুই হচ্ছে আপনাদের রাইটিং যে স্কিল বা এই নলেজগুলো এগুলো বাড়াইতে হবে, বিশেষ করে ব্র্যাকের জন্য। এখানে অ্যাকচুয়ালি আপনারা অনেকেই আমি দেখলাম যে ফিজিক্স মোটামুটি পারা যায়, ম্যাথ মোটামুটি পারা যায়, আপনারা 10টা এমসিকিউতে 9টা করে আসলেন বা 8টা কোনো রকম দিয়ে আসলেন আর কি, লাস্টে গিয়ে দেখা যায় আর রেজাল্টই আসে নাই, মানে হাওয়া হয়ে গেছে। সো এটা হয় কি, আপনারা অনেকে যে আপনাদের ইংলিশ যে রাইটিংটা আছে, হ্যাঁ স্ট্রাকচার্ড না, মানে ভালো না, আপনাদের এইসব কিছুর জন্য কিছু ভোকাবুলারি আপনাদের হচ্ছে যে নলেজে রাখা লাগবে। এবং কি আমি যেটা বলবো গ্রামাটিক্যাল তো অবশ্যই। সো আপনারা হচ্ছে ভিন্ন ওয়েতে কিভাবে একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে পারেন, একটা বাক্যকে বা সেন্টেন্সকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই সকল জিনিসগুলো আপনাদের জানা লাগবে। আর আরেকটা জিনিস যেটা ফিজিক্স ম্যাথ বা জেনারেল ম্যাথ বলেন বা এগুলার ক্ষেত্রে আপনি কি করতে পারেন বা কি করা উচিত আপনার, বেসিক্যালি আমি মনে করি এইসব কিছুর জন্য আপনার হচ্ছে একটু ট্রিক রাখা লাগবে। যেমন জিনিসগুলো কাইন্ড অফ এমন হইতে পারে যে আপনি মানে প্র্যাকটিস করতে করতে মানে সবগুলা যখন একটা নলেজ আপনার চলে আসবে, বেসিক্যালি তখন দেখবেন আপনি যখন এডমিশনে বসার পরে যা দেখবেন যে এগুলো আপনার কাছে তেমন একটা বেশি কঠিন মনে হচ্ছে না। যারা আসলে অ্যাকচুয়ালি ওই যে ধরেন প্র্যাকটিস করবে না বা ওই যে পড়ে না, তখন লাস্টে 1 উইক 2 উইক পরে আসলে আপনি যেখানে আহামরি কিছু করে ফেলবেন, কিছুই করতে পারবেন না, আমার যা মনে হয় আর কি, এটা সম্ভব না ভাই। আর এগুলো করার জন্য আপনাকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফ এমসিকিউ সলভ করা লাগবে, ভালো মোটামুটি সব কিছু একটা বেসিক রাখা লাগে। সো ব্র্যাকের কোশ্চেন প্যাটার্নটা বা ইস টু এস্টের যেগুলো হয় বা অস্টের বা এনএসইউর যে কোশ্চেন প্যাটার্নগুলো হয় কোর বেসিক থেকে হয়, মানে আপনি পড়ে গেছেন, মানে আপনারা তো আবার সবাই বলেন যে ভাই কমন দেন, কমন আসলে বলতে কোনো কিছুই নেই। জিনিসগুলো হচ্ছে যে ক্যাটাগরিক্যালি আপনাকে বুঝাই নিতে হবে যে আপনি কোন চ্যাপ্টারের কোন জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, সেগুলোর বেসিকগুলো আপনাকে বুঝতে হবে যে এইখান থেকে যে কোনো রকমেরই থিওরি বেসড হোক এমসিকিউ হোক আমি আসলে পারবো। সো ওইভাবে আপনাদেরকে প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে। আর ব্রেকের ক্ষেত্রে যদি মানে মাঝে মাঝে তো মানে অনেক স্টুডেন্টরা আমার ধরেন এমনভাবে অ্যাপ্রোচ করে যে ব্রেকের ভাই এটা পড়লে কি এটা কমন হবে কিনা, তো মাঝে মাঝে আমার মনে হয় ব্রেকের কোশ্চেন আমার চুরি করে নিয়ে আসতে হবে, এছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে এটা ডিপেন্ড করে পড়ার উপরে বা আপনারা কীভাবে পড়লেন সেটার উপরে। কিন্তু আপনারা যদি আমাকে এসে বলেন ভাই এটা কমন হবে কি না, হ্যাঁ আমি আপনাদেরকে এটা হেল্প আউট করতে পারবো যে কাছাকাছি জিনিসগুলো কেমন হইতে পারে বা প্যাটার্নটা কেমন হইতে পারে। এখন আপনাদের ডিমান্ড থাকে এমন যে আমি ধরেন নিজের জীবন বাজি রেখে যায় ভার্সিটির অথরিটির কাছ থেকে ধরেন রাতের বেলা যায় কোশ্চেন পিস্তল ঢাকায় কোশ্চেন নিয়ে চলে আসবো, এটা হচ্ছে যে আপনাদের ডিমান্ড আর কি। এটা ভাই আমাদের আদৌ সম্ভব না। সো এটার জন্য ওই আপনাদের পড়াই লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর যদিও ফিজিক্সই পড়াচ্ছি, কিন্তু মাথায় রাখবেন আপনারা তো অ্যানাফোল্ড এবং ম্যাচর্ড, জীবনে বড় হইতে হলে ভাই দুটো জিনিস অবশ্যই মানে লাগবেই। মানে এখন আপনি যদি জীবনে বড় হইতে চান তাহলে ধরেন দুইটা উপায়ে আমার মতে করা যায় আর কি। একটা আপনারা যেটা বলতে পারেন যে আমি তো সবসময় এটা বলি যে চুরি করতেও ভাই আপনার পড়ালেখা জানা লাগবে। হ্যাঁ, এখন আপনি ছোট চোর হয়ে তো লাভ নাই, চোর হলে বড়সড়ই হন। ধরেন পড়ালেখা করে অনেক বড়সড় পদে গেছেন, তখন ধরেন চুরি জামারি করবেন, একদম বড় অঙ্কের লেভেলে টাকা টুকা নিয়ে যাবেন। ধরেন টাকা টুকা নিয়ে জেলে ঢুকছেন, আবার বাইরে যাবেন, ওটা নিয়ে টেনশন নেই, যেহেতু বাংলাদেশ ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই।
আর এটা করতে গেলে ভাই পড়ালেখা আপনার করা লাগবেই। হ্যাঁ, সো আপনি চোর হন আর মানুষ হন, অ্যাটলিস্ট আপনার পড়ালেখা করা লাগবেই। আর আরেকটা যেটা বলি যে এক হচ্ছে বড় লোক হওয়ার জন্য, দুই আপনি যদি জীবনে ভালো জীবনসঙ্গী পাইতে চান তাহলে পড়ালেখার ভাই কোনো তুলনা নেই, এটা মাস্ট বি। এখন আপনি ভালো কিছু করবেন, ভালো একদম ভালো ভালো পর্যায়ে যাবেন, মাথার চুল না থাকুক আর আপনার পেট বড় থাকুক ছোটো থাকুক ডাজন্ট ম্যাটার ভাই, আপনি পাবেনই পাবেন এবং আপনি জিতবেন, এটা আমি লিখে দিলাম। ঠিক আছে ভাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এই দুই জিনিস করতে পারবেন তো পড়ালেখা আছে। সো ওই জন্যই আসলে আমি আপনাদের কাছে এই যে বেশ কিছু জিনিস একটু দেখাইতে আসলাম, দেখি শিখাই আপনাদেরকে, আপনাদের জীবনসঙ্গী আর টাকা পয়সা কামানোতে আমি একটু হেল্প করব, এই আর কি। এখন আসেন আমরা একটু দেখি, আমরা জীবন যদি আর একটু আগাই যাই, যে আমরা এখানে বলতেছি ওয়ার্ক অ্যান্ড কাইনেটিক এনার্জি, আসেন একটু দেখি জিনিসগুলো কি। সো ওয়ার্ক না চিনে এমন কিছু নাই, এটা আমরা সবাই চিনি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস, এখানে আমরা ডি দিয়ে ডেনোট করি এফ ইন্টু ডি। এবং আমরা ধরেন কাইনেটিক এনার্জিকে আমরা বলতেছি যে কে ই, মানে যেটাকে আমরা বলি কি গতিশক্তি, হাফ এম ভি স্কয়ার। এবং হচ্ছে পিই পটেনশিয়াল এনার্জিকে আমরা কি বলি, এম জি এইচ। ওকে, আর আরেকটা হচ্ছে রোটেশনাল, এটাও হচ্ছে মানে রোটেট করানোর জন্য তখন হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। আইটা আমি আগেই বলছিলাম, যেটা হচ্ছে আপনারা জড়তার ভ্রামক দিয়ে ডিনোট করেন, এবং ওমেগা তো আপনারা জানেনই, ওইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, সো আমি যদি এইভাবে একটা প্লেস ধরে নিই, সো আপনাদের বলতে হবে যে এই প্লেসের সর্বোচ্চ হচ্ছে যে আমরা কাইনেটিক এনার্জি কোথায় পাবো এবং মাঝখানে কি পাইতে পারি এবং সর্বনিম্ন জায়গায় কি পাইতে পারি। মাথায় রাখবেন, যদি এটা এইচ সমমান উচ্চতা হয় তখন আমরা এইখানে সর্বোচ্চ হচ্ছে এমজিএসটা পাবো, এবং এই প্লেসে হচ্ছে আমাদের ইকে হচ্ছে 0 হয়ে যাবে। ওকে, এবং এই মিড পয়েন্টে হয়তো ডবল হইতে পারে, ট্রিপল হইতে পারে, অথবা আমরা এটা লিখতে পারি ইপি প্লাস ইকে। এবং লাস্ট এই পজিশনে আমাদের কি হইতে পারে, এখানে হইতে পারে সিনারিওটা এমন যে আমাদের ইকে আছে, ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। সরি, লেখাগুলো যদি একটু ইয়া হয়ে যাচ্ছে, আমি আবার ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। সো এইখানে আমরা ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার পেয়ে যাব, এবং ইপি ইজ ইকুয়াল টু আমরা অ্যাকচুয়ালি এখানে 0ই পাচ্ছি। ওকে, এটা গেল এখানকার সিনারিও। এরপরের স্লাইডটা আমরা একটু দেখতে পারি। এখানে হচ্ছে ভেরিয়েবল মেশ মোশন রকেট ইকুয়েশন। রকেট ইকুয়েশন অ্যাকচুয়ালি আপনাদের দরকার নেই, এটা অ্যাডমিশনের জন্য খুব একটা লাগে না বা আসে না কোনো একটা জায়গায়। আমরা হচ্ছে এটা একটু মানে পাস করার ট্রাই করব, এটা অ্যাভয়েড করার ট্রাই করি। ওকে, আর এখানে ফ্রিকশন সবাই জানি। ফ্রিকশনে ফোর্সের জন্য এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখি, মিউ ইন্টু আর, মিউটা হচ্ছে ধ্রুবক এবং এটাকে আমরা কনস্ট্যান্ট বলি অনেকে। আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ বা থিটা, মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে মিউটাকে পাই, এটা আমরা কম বেশ সবাই জানি। ওকে, এটা হচ্ছে ফ্রিকশনের জন্য, যদিও এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, যদিও লাগে আমি আপনাদের বলতাম যদি লাগতো। এখন আসেন আমাদের লাস্ট যে থিংস। ওকে, হ্যাঁ, আমরা এইটা একটু দেখি। এটাতে হচ্ছে রোটেশনাল ডাইনামিক্স আছে বেশ কিছু, মানে এখানে টর্ক ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইন্টু আলফা। আচ্ছা, এখন আমরা হচ্ছে জড়তার ভ্রামকটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই বলি। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস ছিল মোমেন্ট অফ গাইরেশন, বা যেটাকে আপনারা চক্রগতির ব্যাসার্ধ বা কে দিয়ে প্রকাশ করতেন। ওকে, সেটাও ফ্যাক্টর, বাট সেটা খুব একটা বেশি আসে না এডমিশনে, বাট যেখান থেকে ম্যাক্সিমাম জিনিস আসবে। দেখেন, আপনার হচ্ছে সলিড স্ফিয়ারের জন্য এখানে আই কত, দেখেন তো, মোমেন্ট অফ ইনার্শিয়া বা চক্রগতির ব্যাসার্ধ সলিড স্ফিয়ারের জন্য কত, 2/5 mr স্কয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা হচ্ছে সলিড স্ফিয়ার, যেখানে আপনার কোনো ফাঁকা টাকা নাই। ওকে, আর এটা হচ্ছে হলো, মানে একটু
ফাঁকাটা কাছের মাঝখানে ফাঁপা, এটাকে আমরা ডিনোট করি 2/3m/r²। ওকে, এরপরে সিলিন্ডারের জন্য সলিড একটা সিলিন্ডার, যার জন্য হচ্ছে কত, 1/2m/²। ওকে, আচ্ছা ফর এ থিন রড, ধরেন এরকম আছে, আচ্ছা এটা একেই দেখাই, এখানে সেন্টারে কত, ধরেন এই সেন্টারে হচ্ছে যে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই, যেটাকে আমরা ডিনোট করি, কত হবে বলেন তো, ml²/12, এবং এটার একদম এক পাশে কত হবে, আই কত হবে, ml²/3। ওকে, সো এক্সামে হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আসে সেগুলো আমরা একটু এমসিকিউতে দেখবো একটু পরে, যদিও অনেক বড় বড় এমসিকিউ আমি ছোটোখাটো করে বা যতটুকু করা যায় আর কি দেখাবো। সো এর ভিতরে আপনাদের আবার অনেকে ক্লাস করতে ইচ্ছা করে না, কারণ অনেক লেন্থি ক্লাস হইলে আপনাদের ভালো লাগে না, বিশেষ করে পড়ালেখায় অনেকের ভালো লাগে না। সো লেন্থি ক্লাস তো দূরের কথা, সো একটু বেশি পড়াইলেই অনেকে আবার ভালো লাগে না, কিন্তু অন্যান্য কথা বললে আবার সবার মোটামুটি কম বেশি একটু ভালোই লাগে। তো যাই হোক, আমি পড়াচ্ছি এই জন্য গল্প করছি আপনাদের সাথে। সো দেখেন এই জিনিসগুলো কম বেশ আমরা জানি। এর পাশাপাশি হচ্ছে আপনাদের আবার ইয়া ছিল যে বৃত্তর জন্য, মানে সার্কেলের হচ্ছে মধ্যবৃত্ততা কেমন হয়, মানে সেন্টারে, এবং ব্যাসার্ধ স্পর্শকে কত হয়, এগুলো আপনারা একটু দেখলেই পারবেন, আই গেস জেনে নিলেই হবে। সো এখানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা L = আমরা কি জানি, I × ω। আচ্ছা আই, কিন্তু এখানে হচ্ছে যে দেখেন এখানে mv/r কেন লিখলো, ওকে আমরা জানি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনভার্সনটা আমরা দেখি। সো এখানে হচ্ছে ওমেগা = আমরা কি লিখতে পারি, ওমেগা = আবার 2πn/tও কিন্তু লেখা যায়। আচ্ছা, অথবা আপনি এইখান থেকে, এটা কিন্তু হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, আবার আই এর জন্য আপনি কি লিখতে পারেন, mr² লিখতে পারেন। ওকে, সো মোটামুটি কম বেশ এইসব জিনিস আমরা দেখলাম, জানলাম, আর আর হ্যাঁ মোটামুটি এইসবই। আর এখান থেকে কনভার্ট করলে আবার টি এর ভ্যালু পাবেন 2πn/ω। ওকে, মোটামুটি কম বেশি এগুলো আমরা দেখছি থিওরি। আমরা আসেন একটু এমসিকিউ দেখা ট্রাই করি। এখানে দেখেন বলছে যে এ ফোর্স ইজ অ্যাক্টিং অন 2 মিটার লং। ওকে, 2 মিটার লং একটা রড আছে, দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড অ্যাট এ ডিস্টেন্স অফ 1 মিটার। আচ্ছা, একটা 1 মিটার থেকে এখানে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করা হলো 1 মিটার ফ্রম দ্য সেন্টার। আচ্ছা, মেকিং অ্যান অ্যাঙ্গেল, আচ্ছা সো 60 ডিগ্রির একটা অ্যাঙ্গেল 1 মিটার এখানে অ্যাপ্লাই করা হইলো। ওকে, সো এখন বলছে যে উইথ দ্য রড, আচ্ছা ইফ এফ ইজ অ্যাপ্লাইড অ্যাট 1 ইঞ্চ পারপেন্ডিকুলার। আচ্ছা, যদি একটা ইঞ্চ পারপেন্ডিকুলার, হ্যাঁ পারপেন্ডিকুলার টু দ্য রড, হোয়াট ইজ দ্য টর্ক অফ দ্য রড। আচ্ছা, এটা একটা সোজা সাপটা জিনিস আমি আপনাদের বলি, এখানে এত মানে এটা রকেট সায়েন্স না, খুব ইজি জিনিস। সোজা সাপটা হিসাব 2 মিটার। আচ্ছা, প্লাস হচ্ছে এখানে আপনাকে কত বলছিল, ডিস্টেন্সটা দেখেন তো, অ্যাপ্লাইড ফ্রম এ ডিস্টেন্স 1 মিটার থেকে বলছে, তাহলে টোটাল কত, 3 মিটার। দেখেন তো 3 মিটার না। ওকে, এখন আপনি বলছে হোয়াট ইজ দ্য টর্ক অন দ্য রড। সোজা হিসাব আপনার এফ ছিল, F/3 হবে আপনার টর্ক। ওকে, মানে আনসার করবি এটা। ওকে, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সটা ছিল সেটাকে F দিয়ে জাস্ট ভাগ করে দিলে আপনি আনসারটা পেয়ে যাবেন। ওকে, এখানে কি বলছে, নিউটন সেকেন্ড ল, স্টেট F = ma, যেটা আমরা বের করা শিখছিলাম, F = ma, এটা আমরা বের করা শিখছিলাম। ওকে, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস উইল দ্য ভ্যালু অফ p0 or its rate or change will be 0? সো আচ্ছা, এখানে কি বলছে আগে বুঝি, নিউটন সেকেন্ড ল। আচ্ছা, এগুলা হচ্ছে ইংলিশে দেওয়ার কারণ এটাই হচ্ছে, কারণ আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনাদের হচ্ছে ব্র্যাকে যদি এডমিশন দেন বা অন্যান্য ভার্সিটিগুলোতে যদি এডমিশন দেন,
আপনাদের এমসিকিউগুলো হচ্ছে ইংলিশে আসে এবং বিভিন্ন টার্ম যেগুলো আমি ইউজ করছি, ধরেন কাইনেটিক এনার্জি বলি, পটেনশিয়াল এনার্জি বলি, মোমেন্ট অফ গাইরেশন বলি, মোমেন্ট অফ ইনার্শিয়া বলি, হ্যাঁ, বা যে সকল জিনিসগুলোই মোটামুটি বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেগুলোই কম বেশ আমি ইউজ করলাম, এই টার্মগুলো দিয়েই কিন্তু আপনাদের ম্যাথ ফিজিক্সের বিশেষ করে এমসিকিউগুলো হয়, ম্যাথের জন্য সেম। সো তখন কি হয়, অনেকেই আপনারা হচ্ছে মানে ডিফিকাল্টিস ফেস করেন এবং অনেকেই মানে তখন তো কোশ্চেন হলে এমনই হয় যে অনেকে আবার আপনারা দেখে বলেন যে এই জিনিস জীবনে পড়িও নাই এবং ইন্টার লাইফে বইতেও দেখি নাই, কিন্তু আসলে এটা এক্সিস্টও করে এবং আপনি দেখছেনও, কিন্তু আপনি এখন বলতে পারতেছেন না, রিজনটা হচ্ছে এটা। সো এই সকল জিনিসগুলো আসলে একটু মানে কম বেশ জানা লাগবে এডমিশনের জন্য। সো এগুলা জানতে হলে কী করবেন, চলে আসবেন আমার কাছে, আর কোনো সমস্যা না, আল্লাহ ভরসা। এখন দেখেন এখানে কি করা যায়, যে নিউটন সেকেন্ড ল বলছে এবং এফ ইকুয়াল টু এন, হুইচ অফ দ্য ফলোইং কেসেস উইল দ্য ভ্যালু অফ বি জিরো, জিরো হবে এবং এটা রেট কি হবে, এটা রেট চেঞ্জ উইল বি জিরো। সোজা হিসাব এটা হচ্ছে ভি ইজ কনস্ট্যান্ট হবে। ভি ইজ কনস্ট্যান্ট মানে কি, ভি যখন জিরো, এটা আপনারা পড়ছেন, যেমন ভি ইজ ইকুয়াল টু যখন ইউ হয় তখন এ ইজ ইকুয়াল টু আমাদের জিরো হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্ট হিসাবেই কাজ করবে। ওকে, এমসিকিউটা কি বলছে, হুইচ পেয়ার অফ ফলোইং আর স্কেলার কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিস, আচ্ছা স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটিস আমরা বলতে কি বুঝি, একটা হচ্ছে মান আর দিক দূরে থাকে, স্কেলার যেটা সেটা শুধু মান থাকে, দিক থাকবে না, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। ওকে, আর ভ্যালোসিটি মান দিক আছে, ডিসপ্লেসমেন্ট, ওকে, মোমেন্টামের হ্যাঁ আছে, ভ্যালোসিটিরও আছে, ভ্যালোসিটির আছে এখানে, আবার এখানে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আছে, কিন্তু এখানে স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই নাই। ওকে, এটা আমরা জানি। ওকে, এটা কি হইতে পারে, বাবা এটা তো বিশাল ব্যাপার। দেখি, এম ইজ দ্য মেশ, আচ্ছা অবজেক্ট, এন্ড এ ইজ ইটস অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, মেশ মানে ভর। অ্যাকর্ডিং টু হুইচ ল ক্যান দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট বি ডিটারমাইন্ড। আচ্ছা, অ্যাকর্ডিং টু হুইচ ল ক্যান দ্য ফোর্স অ্যাক্টিং অন, আচ্ছা আমরা মেশটা ধরে নিলাম এম, হচ্ছে আমাদের মেশ, অ্যাক্সিলারেশন হচ্ছে এ। আচ্ছা, হুইচ ক্যান দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট বি ডিটারমাইন্ড, অলসো হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোমেন্ট অফ সিজিএস। ওকে, এটা আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, সো এখানে এখন আমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি এটা কখন, মানে কোন কন্ডিশনটাতে এটার ফোর্সটা ডিটারমাইন হচ্ছে একটা অ্যাক্টিং অবজেক্টের মতো। সো অ্যাকচুয়ালি এটা দেখে কি মনে হয় যে খুব কঠিন বা এমন কিছু, যে এটা কীভাবে করা লাগবে, এই অ্যাপ্রোচটা আসলে কীভাবে নিতে পারি আমরা। আচ্ছা দেখেন, আমরা যদি এইভাবে করি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2as। ওকে, দেখেন, সো এটা যদি করি তাহলে এখান থেকে কি আমরা কোনো কিছু ফাইন্ড আউট করতে পারবো। দেখেন, আমরা যদি আলটিমেটলি ইউটাকে যদি জিরোই ধরি, আলটিমেটলি ইউটাকে যদি জিরো ধরি, সো এখান থেকে আসতেছে ভি স্কয়ার বাই, দেখেন 2, এই যে সরি এটা একটু ভালো করে লিখি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এবং এইটাকে যদি ইউ যদি আমরা জিরো ধরি, তার মানে ভি স্কয়ার বাই 2a অথবা ভি স্কয়ার বাই 2s, এটা হচ্ছে আমার ত্বরণ। ওকে, আমরা এই কোশ্চেনটাকে ফাইন্ড আউট করে নিছি, দাঁড়ান এটাকে একটু ভালো করে লিখি। হ্যাঁ, সো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করছি। আচ্ছা, এইখানে হচ্ছে ইকুয়েশনে হচ্ছে ম্যাক্সিমাম আমি আর দেখতে পাচ্ছি, সো আপনারা এসটাকে কনভার্ট করে এস ইকুয়াল টু আপনারা আরও ইউজ করতে পারেন চাইলে। সো এখানে আমি অ্যাকচুয়ালি আর দিয়েই লেখাটা আই গেস বেটার, না হলে আপনারা আবার কনফিউশনে বলে যাবেন যে ভাই কী লিখলো আবার। এসটাকে আমরা আর ধরে নিচ্ছি, এটাকে ডিও ধরা যায়, আরও ধরা যায়, যেটা ইচ্ছা। ওকে, সো এখন এখান থেকে তো আমরা এ পাইলাম, তাই না।
এখন কি করা যায় বলেন তো, এখন কি করতে পারি? আমাদেরকে ওই ফোর্সটা ফাইন্ড আউট করতে বলছে না, দেখেন ওই ফোর্সটা যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে আমরা কি লিখতে পারি, F ইজ ইকুয়াল টু এম এ লেখা যায়। সো দেখেন তো এম এই যে ভি স্কয়ার বাই 2r, এই এটা আমরা এখান থেকে পাইছি। সো এটা কি আছে? হ্যাঁ এই যে ভি স্কয়ার বাই 2r, আই গেস আমরা পেয়ে গেছি জিনিসটা পেয়ে গেছি। ওকে, সো আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনারা যখন এমসিকিউগুলো সলভ করেন বা সলভ করতে যান, আপনাদের অনেককেই আমি দেখলাম কি মানে ধরেন ব্র্যাকের কোশ্চেনগুলো বা যেগুলো ইস্ট ওয়েস্টের কোশ্চেন থাকে ওই কোশ্চেনগুলো সলভ করার সময় সবারই একটি প্রবণতা দেখি যে আপনারা মানে পুরো এমসিকিউটা পড়েন না, এটা হচ্ছে মেইন ঝামেলা। মানে পুরো এমসিকিউটা পড়েন না, এটা আমি জানি না কেন করেন, কিন্তু আপনাদের হাতে ভালো সময়ও থাকে, সবই থাকে, আপনারা পড়ার আগে আনসার টোকাইতে যান, এটা হচ্ছে মেইন ঝামেলা ভাই। আপনি একবার দুইবার আগে পড়বেন। ফার্স্টে হচ্ছে দেখেন একটা এক্সামের বেশ কিছু ল আছে, আপনি যে একটা এক্সাম দিতে গেছেন ল আছে। ফার্স্ট অফ অল আপনার একটা ভালো ঘুম দরকার। সেকেন্ড থিং মাথায় রাখবেন, কারোর সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদে জড়াবেন না প্রথম 2 দিন, মানে এক্সামের আগের 2 দিন কোনো ক্লেশে জড়াবেনই না, কোনো প্রকার ওই ধরনের চিন্তা মাথায় নেবেন না। 3 নাম্বার ফ্যাক্ট, আপনার যা রিভিশন ছিল যত কিছু ছিল সেগুলো পরীক্ষার অ্যাটলিস্ট 12 ঘন্টা আগে আপনি শেষ করে দিবেন, বা 8 থেকে 10 ঘন্টা আগে আপনি শেষ করে দিবেন, আপনার রিভিশন শেষ করে দিবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট 12 থেকে বা 8 ঘন্টা আগে আপনি এগুলো শেষ করে দিবেন। কারণ আপনার যে মাথা এটাকে এত পরিমাণ আপনি দিয়ে ফেলেন, প্রেশার দিয়ে ফেলেন, সো আপনি এটাতে যখন ভালো ঘুম যান না এবং আপনার সব কিছু শেষ না করে ব্রেনকে যখন একটা রিল্যাক্স মুডে না দেন, তখন আপনার সেটা এক্সাম হলে ভালো কাজ করবে না। এবং দেখেন আর বেশ কিছু জিনিস থাকে, যেমন আপনি মানে মোটামুটি সব কিছু ভালোভাবে একটা ভালো রিভাইজ করবেন, এর বাইরে কিছু না। আর লাস্ট যে যদি একটু টাইম থাকে আপনার কাছে লাস্টের, আপনি জাস্ট কি পয়েন্ট দেখবেন, মানে আমার এমসিকিউ এটাতে এমন ছিল, ওইটা এমন হয়, বা আমার এই লটা আমি একটু থেকে, কিন্তু ব্রড কোনো কিছু জিনিসে বসবেন না। আর জিনিস হচ্ছে পুরো এক্সামে অ্যাকচুয়ালি আসলে ডিপেন্ড করে কি জানেন, আপনার কাছে ওই 1 বা 1.5 আওয়ার অথবা 2 আওয়ার ওটা কেমন যাবে, এটাই হচ্ছে আপনার মূল এক্সামের যে থিমটা। মানে ওই 2 আওয়ারটাই আপনি চিন্তা করেন, ওই 2 আওয়ারটাই আপনার লাইফ সেট করে দেয় যে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কি করবেন। আপনি নেক্সট যে আপনার যে রিমেইন যে ধরেন, যদি আমি ধরেই নিলাম যে আপনাকে 80 বছর হায়াত দারাজ দিস, আপনি বাকি এই যে 25-এর পর থেকে যে শুরু করলেন এই 55 বছর বাকি কি করে খাইবেন, এটা ভাই এই 2 আওয়ারের উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস আপনি বুঝতে পারতেছেন আপনি 55 ইয়ার্সের একটা এফোর্ট বা 55 ইয়ার্সের একটা রিল্যাক্সেশন অথবা ভালো একটা কেরিয়ার, এটা ডিপেন্ডই করে 2 আওয়ারের উপরে বা 1 আওয়ার বা 1.5 আওয়ারের উপরে। সো আপনাকে বুঝতে হবে যে 1.5 আওয়ার আপনার লাইফে কতটা ইম্পর্টেন্স ক্যারি করে। সেই জিনিসটার জন্য আপনি কেন প্রস্তুত হবেন না, সেই জিনিসটার জন্য আপনি কেন পড়বেন না, সেই জিনিসটার জন্য আপনি কেন এফোর্ট দিবেন না, সেটা আমার জানা নেই। এবং আপনি কি এটাও জানেন যে আপনার এই 1.5 আওয়ার ভালো যাওয়ার জন্য কতগুলা মানুষের এফোর্ট আপনার পিছনে আছে। ইভেন আপনার বাবা মা, আপনার মানে যাকে আমরা প্যারেন্টস বলছি, বা আপনার ভাই বোন, আপনার ফ্যামিলি, আপনার ধরেন টাকা পয়সা তো আছেই, আপনার অনেক শিক্ষক বা অনেক কিছু, আপনার স্কুল কলেজ সব মিলাই এই 1.5 আওয়ার আপনাকে সেট করে দেওয়ার জন্য এই সবাই এফোর্ট দিচ্ছে। সো আপনি কেন সেই জায়গাটা চুজ করবেন না, কেন সেই জায়গাটায় যাবেন না, বা কেন যেতে চাচ্ছেন না, সেটা রিজন ভাই আমি জানি না, আমার কাছে জানা নাই। সো এই জিনিসগুলো জাস্ট একটু মেনটেন করবেন, দেন অ্যানাদার যে এক্সাম হলে যাবেন একদম রিফ্রেশ মাইন্ড নিয়ে যাবেন। পাশাপাশি ওয়াটার বটল অ্যান্ড হচ্ছে চুইংগাম, এই দুইটা জিনিস নিয়ে যাবেন, এটা মাস্ট, এটা অনেক কাজে দেয়। চুইংগাম হচ্ছে আপনার নার্ভগুলোকে অনেকটা ধরেন ভালো ভালো সাড়া দেয়, যে আপনি যখন চুইং করতে থাকেন
তখন আপনার নার্ভগুলোতে মোটামুটি একটা ভালো সিগন্যাল যায়, হ্যাঁ, আর আপনি এটা বেশ কাজে লাগে যখন এমসিকিউ সলভ করবেন। আচ্ছা, এরপরের জিনিসটা হচ্ছে এইসব কিছু দেখলেন, এক্সাম হলে যখন যাবেন শান্ত হয়ে বসবেন, এদিক ওদিক এত কিছু পোক করবেন না, কোনো গসিপে যাবেন না, চুপচাপ রিল্যাক্স মাইন্ডে বসবেন, একদম একটা কন্টিনিউয়াস কনস্ট্যান্ট মাইন্ড নিয়ে থাকবেন। দেন আপনি হচ্ছে আপনার কোশ্চান দেওয়ার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার যে আইডি টাইডি আছে ওগুলো আগেই শেষ করে ফেলবেন লিখে টিকে। ওকে, পুরা কোশ্চানটা দেখা, মানে আমরা যেটাকে বলি রিভাইজ দ্য কোশ্চেন। ওকে, পুরা কোশ্চেনটা একবার দেখবেন যে অ্যাকচুয়ালি পুরা কোশ্চেনটাতে কি কি আছে, তখন আপনার মেন্টালি একটা ধরনের মানে সেট হয়ে যায় যে আপনি ওই জিনিসটা পারেন, ওই জিনিসটা সমস্যা। ফার্স্ট লুকে আমরা যেটাকে বলি, আপনারা যেটা ফার্স্ট ইমপ্রেশন বলেন, এমন থাকে না যে আপনাদের তো হয়ই এগুলো, যেমন কলেজে স্কুলে যান, লাভ এট ফার্স্ট সাইট দেখেন আপনারা অনেকে। সো এই যে কোশ্চেনের সাথে হচ্ছে ওই লাভ এট ফার্স্ট সাইটটা আপনাকে ঘটাই ফেলতে হবে, তাইলে দেখবেন ভাই জীবন ক্লিক করে ফেলছে, এগুলো কোনো সমস্যা না। ওকে, এখন 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে পড়ছেন, এবার হচ্ছে আপনি স্টার্ট করবেন কিভাবে। সবচাইতে যে জিনিসটা আপনি ভালো পারেন, দেখতেছেন ওই জিনিসটা আপনার কাছাকাছি আপনি পারতেছেন, আপনি ওইটা থেকে শুরু করবেন। ভুলেও ভাই যে জিনিস পারতেছেন না হুদাই ওটা নিয়ে গুতাগুতি করবেন না ভাই। আর ওই জিনিস আপনি ঠিকই পারবেন, আপনার মাথায় ঠিকই আসবে, আপনাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? ঠিকই আপনার কাছে আসবে, কিন্তু আপনারা করেন কি ওই একটা জিনিস পারতেছেন না ওইটাই সলভ করবেনি। আমি জানি না ভাই কেন করেন, কিন্তু ওইটা আপনারা এমনভাবে যেন যুদ্ধে নামছেন ওইটাই আপনার সম্বল, ওইটাই সব কিছু, ওইটাই আগে আপনি করতেই হবে, নাহলে আপনি আজকে ধরেন প্রতিজ্ঞা করে ফেলছেন আপনার কিছুই করবেন না। এই জিনিসটা করা যাবে না, আপনার হাতে তো টাইম নেই। সো আপনি কি করবেন, আগে হচ্ছে যেইটা হচ্ছে আপনার মানে সেট কোশ্চেন, অথবা আমরা বলি যে যেটা আপনি পারতেছেন একদম টোটালি সেটাতে হাত দিবেন, সেটা লিখে ফেলবেন। দেন আপনি যেটা পারবেন সেটা, যেটা একটু মোটামুটি পারেন সেটা নিয়ে আবার আপনি আস্তে আস্তে যাবেন, এই প্রসেসে যাবেন, মানে একদম ইজিয়ার থেকে যাওয়া শুরু করবেন, যেটা আপনি পারেন ওইখান থেকে না পারার দিকে আস্তে আস্তে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে দোয়া সুরা তো পড়বেনই মাস্ট, সবার থেকে দোয়া সুরা তো পড়বেন, আর দোয়া খায় নিয়েও যাবেন, সেটা আমি জানি। আপনারা আবার কিছু পারেন না পারেন এইসব জিনিস পারেনও আচ্ছা যাই হোক, সো আপনারা 2 দিন ঠিকঠাক থাকেন আর কি। একটা হচ্ছে এক্সামের দিন সকাল থেকে যতক্ষণ এক্সাম পিরিয়ড থাকে আল্লাহ ডাকতে থাকেন, আর একটা হচ্ছে রেজাল্টের দিন। মানে আমার এমনও বড় ভাই বা ফ্রেন্ডরা আছে যে মসজিদে যেও বসা ছিল দোয়া সুরা পড়তেছে, যখনই রেজাল্ট দিছে সাথে সাথে চলে আসছে, নামাজও পড়েনি, কি বলবো। এখন যাই হোক, সো এইসব জিনিস একটু খেয়াল রাখবেন, এই অ্যাপ্রোচে যাবেন, যেটা আমরা বলতেছি যে ইজিয়ার থেকে হার্ডের দিকে যাবেন, অর্থাৎ যেখানে আপনি একদম পারতেছেন সেখান থেকে না পারার দিকে আস্তে আস্তে যাবেন, তাহলে দেখবেন আপনার সব কোশ্চেনে আপনি আনসার করে ফেলছেন। আর বেশ কিছু জিনিস বলছি যে আপনাদের ভোকাবুলারি যেগুলো থাকে এগুলো একটু স্ট্রং রাখতে, যাতে আপনি গুড একটা প্যাটার্নে লিখতে পারেন যে কোনো রাইটিং থটস। উল্টাপাল্টা জিনিস লিখে ভাই আলটিমেটলি কোনো লাভ নেই। আপনি 2 লাইনই লিখবেন বা 4 লাইন 5 লাইন লিখবেন, বাট স্ট্যান্ডার্ড, যেটা একদম ভালো অয়েল রাইটিং, ওইভাবে যাবেন। ওকে, এইসব জিনিস মোটামুটি মেনটেন করলে আই গেস আপনার পারার কথা। আর সবচাইতে বড় যে এই যে পুরা সার্কেলটা দিছি, এটা একটা রিজন আছে। এই সার্কেলটা মূলত ডিপেন্ড করবে কি জানেন, আপনি হচ্ছে যে কতটুকু কন্টিনিউয়াস রিডিং করছেন এর উপর। অর্থাৎ ওই যে আমি আপনাদেরকে বলছিলাম অ্যাটলিস্ট আপনি ডেইলি 4 থেকে 8 ঘন্টা পড়া উচিত। বাকি হিসাব কিতাব আমি নাই বললাম, অনেকে 14 ঘন্টা 20 ঘন্টা পড়ছে, পরে অনেক উপরেও গেছে, আবার অনেকে 4 ঘন্টা পড়লেও হয়, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আর কি। সো হ্যাং আউটে যান, চিল আউটে যান, যেখানেই যান, আমার কোনো সমস্যা নেই, আপনাদেরও সমস্যা নেই আমি জানি, কিন্তু এই জিনিসটা প্রত্যেক দিন মেনটেন করবেন, তাহলেই এই পুরো জিনিসটা আপনার ফেভারে চলে আসবে এবং আপনি আপনার রেজাল্ট পাবেন, গেইন করবেন, ভালো জায়গায়ও যাবেন, এটাই স্বাভাবিক। ওকে, সো আমরা এরপরে আস্তে ধীরে অন্য বেশ কিছু এমসিকিউ দেখি আসলে হয় কিনা। এখানে বলছিল যে একটা 1 kg object falls from a height of 4 m after falling, how high will it rebound if 1 kg weight force acts on it? আচ্ছা,
এটা জিনিসটা এমন যখন উপর থেকে ফল করতেছে, সো তখন অ্যাকচুয়ালি আমাদের ভি এখানে কত ছিল, ধরলাম আমরা 4 ms ইনভার্স 1। ওকে, এটা আমরা হচ্ছে আমাদের ভি ধরে নিয়েছিলাম। সো ফার্স্টে যখন পড়তেছে এভাবে যখন পড়লো, তখন আমরা আসলে এটা ত্বরণ কত ছিল। আচ্ছা, যখন পড়তেছিল, যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন আমাদের একটা ফ্যাক্টর কাজ করে। আমরা কি করছিলাম, F = G + A * M। ওকে, F = M দিয়ে করি আর কি। সো আলটিমেটলি যখন উপর থেকে নিচের দিকে পড়তেছিল, সো আমরা এটাকে হচ্ছে 1 কেজি অবজেক্ট যখন পড়তেছিল তখন দুইটাই একই দিকে কাজ করতেছে। সো আলটিমেটলি তখন হচ্ছে G - A হয়তো আমরা কাজ করে থাকি। সো দুইটা সেম ইয়াতে প্রপোর্শনে থাকার কারণে এটা তখন 0 হয়ে যাবে। ওকে, সো এটা যদি 0 হয়ে যায় তার মানে নিচে পড়লো, দেন যদি রিবাউন্ড করে তখন হচ্ছে G + A হয়ে যাবে এবং সাইন হয়ে যাবে বিপরীত। কারণ যখন এটা পড়লো, এভাবে পড়ছে, পড়ার পরে যখন আবার উপরের দিকে গেছে তখন বিপরীতে মানে মাইনাস। সো আলটিমেটলি -19.6 আসবে এখানে। আচ্ছা, তখন এটাও আমরা 9.8 ধরে নিলাম। ওকে, সো 19.6 আসলো। আর ভি হচ্ছে আমরা জানি, দেন ফোর্স 1 কেজি ওয়েট। ওকে, সো F = একটনিট। ওকে, সো V² = A² + 2s এখান থেকে দিয়ে আমরা আলটিমেটলি হচ্ছে যে আমাদের ফাইনাল ভেলোসিটি সেটা আমরা জানি কত, 16। সরি ফর ইন্টারাপ্ট দিস। সো 16, আর এখানে হচ্ছে আমাদের আসবে 2 * A হচ্ছে আমরা জানি না। আচ্ছা, আর s কত সেটাকে আমরা জানি না, জানি না। ওকে, সো F = M এখান থেকে মূলত এটাকে ফাইন্ড আউট করে যখন আমরা এখানে বসাবো, আচ্ছা, এটাকে যখন এখানে আমরা ফাইন্ড আউট করে বসাবো তখন হচ্ছে যে ওই যে আমরা এখানে F এর ভ্যালুটাও এখানে কিন্তু জানি, F * এত * M * A, দ্যাট মিনস এত M। সো জাস্ট হচ্ছে যে এখানে এত F = এত বসাই দিব, এর ভ্যালুটা বসাই দিব, কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এখান থেকে মোস্ট প্রবাবলি একটা আনসার আসতে পারে। আই গেস এটা আপনারা ফাইন্ড আউট করে নিতে পারেন যে কতটুকু আনসার আসতে পারে বা কি আসতে পারে, বাট প্রসেস এটাই। জাস্ট যখন নামার সময় এটা আলটিমেটলি কাটাকাটি হয়ে 0 হয়ে যাচ্ছে, যেন উঠে যাবে, তখন হচ্ছে দুইটাই প্লাসে মাইনাস হয়ে যাবে। দেন হচ্ছে আমরা 19.6 ডবলটা পাচ্ছি, দেন ওইখান থেকে হচ্ছে MA বা mg যেটাকে আমরা বলি আর কি। F = টোটালটা বের করে তখন F = মাইনাস, ওই যে মাইনাস ভ্যালু যেটা আছে ওটা দিয়ে mg বসাবেন, A বসাবেন এখান থেকে, এখানে এর ভ্যালুটা বসাবেন এখান থেকে, দেন হয়ে যাচ্ছে, এটাই আর কিছু না। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখতে পারি। ওকে, n kg weight force on acting on an object gives it an acceleration of 10 ms inverse 2 when 100 meter is covered। আচ্ছা, সো এখানে বেসিক্যালি মানে কোশ্চেনটা একটু দেখাই। এখানে বলছে যে আপনার এখানে বলছে যে কাইনেটিক এনার্জি কত হইতে পারে। ওকে, n কেজি বলছে, তার মানে m = এত কেজি। অ্যাক্টিং অবজেক্টস হচ্ছে অ্যাক্সিলারেশন কত, এ হচ্ছে আমাদের 10 ms ইনভার্স 2 এবং 100 মিটার কভার করছে, মানে s = ধরলাম আমি 100। হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জির জন্য আগে আমাদের ভি ফাইন্ড আউট করতে হবে। তাহলে V² = U² + 2as যদি আমি করি, দেখেন V² ইউ হচ্ছে আমি ধরলাম 0, 2 ইন্টু অ্যাক্সিলারেশন কত 10। ওকে, এখানে আই গেস এটা 100-এর জন্য না ধরে আমরা যদি এটা ইন টোটাল 1 মিটারের জন্য ধরে নিই, 100-এর জন্য আই গেস এখানে আনসার থাকবে না। যদি শর্টকাটে আমি করি আই গেস যে থাকবে না, আমরা 100-এর জন্য করলে এটা কিউবে চলে আসবে, এখন কিউব নাই, সো আমরা 1-এর জন্য ধরে করি। সো অর্থাৎ s হচ্ছে 1 মিটার ইন্টু 2
এ এস হচ্ছে আমার 1, সো আলটিমেটলি এখানে 20 আসতেছে মানে ভি স্কয়ার। সো ই ইজ ইকুয়াল টু যদি হাফ এম ভি স্কয়ার হয়, দেখেন হাফ এম কত ছিল এন কেজি ইন্টু এন, ভি কত, ভি স্কয়ার কত, আলটিমেটলি হচ্ছে আমার 20 এখান থেকে 10 কাটা যায়, তার মানে 10 এন আই গেস আছে এটা 50 এন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 10 এন কেজি হবে, এটা নট, এটা হয়তো স্লাইড মিস্টেক হয়ে গেছে এখানে, এখানে হচ্ছে 10 এন কেজি আসবে। ওকে, আর যদি ধরেন এখানে যদি এটা আমরা 1 এর বদলে 10 মিটার ধরতাম তখন আলটিমেটলি কিছুই না, এখানে আপনি 1 এর বদলে 10 বসাই দিতেন, এখানে 200 আসতো, এখানে 200 আসতো, মানে এটা কাটা যাইতো 100 মানে 10 স্কয়ার এন আসতো, এই যে 10 স্কয়ার এখানে এন আসবে একটা। ওকে, এই পরেরটা আমরা একটু দেখতে পারি, এখানে কি বলছে, an object at from a rest of reaches 10 নিউটন স্পিড at 10 সেকেন্ড, f is equal to আপনাদেরকে কি বলছে 10 নিউটন 10 সেকেন্ড স্পিডে যাচ্ছে, আচ্ছা 10 সেকেন্ড ধরে গেছে, আচ্ছা 10 নিউটন। ওকে, দেন দ্য স্পিড স্টপস ফর নেক্সট 40, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড, কিছুই না, সোজা সবটা হচ্ছে প্রথমে যে 10 নিউটনে গেছে, আচ্ছা প্রথমে ধরলাম আমরা এতটুকু হচ্ছে 10 সেকেন্ড, আবার পরবর্তী হচ্ছে এতটুকু 40 সেকেন্ড, টোটাল হচ্ছে 50 সেকেন্ড। সো অ্যাভারেজ স্পিড তাহলে কত, অ্যাভারেজ স্পিড বলছে আপনাদেরকে, অ্যাভারেজ স্পিড কত হইতে পারে, জিনিসটা কত হইতে পারে। আচ্ছা, অ্যাভারেজ স্পিডের জন্য আমার হচ্ছে মানে প্রথমে কতটুকু ভ্যালোসিটি ছিল এবং লাস্টে কতটুকু ভ্যালোসিটিটা বের করতে হবে না, দেন এটাই দেখেন এটা যে 10 স্পিডে গেছে, ওকে 10 নিউটন পর্যন্ত প্রথমে 10 সেকেন্ড পর্যন্ত গেছে, ধরলাম আমি 0 থেকে প্রথম 10 সেকেন্ড, সো এইটার একটা ভ্যালোসিটি আপনি ইউতে ধরেন 0তে শুরু করছেন এবং লাস্টে ভি পাইছেন, আবার এইখান থেকে এইটা হচ্ছে দেখেন নেক্সট 40 সেকেন্ডের জন্য এইটা এখন ইউ হয়ে যাবে, এই ভিটা ইউ হয়ে যাবে এবং লাস্টে আপনি আরেকটা ভি পাচ্ছেন। তো এখন দেখেন টোটাল অ্যাকচুয়ালি এই জিনিসটাই বের করবেন, বের করে আপনাদের জাস্ট কাজ হচ্ছে কি এই 0 থেকে এই টোটাল 40 পর্যন্ত যে গেছেন 0 + 40 ডিভাইড বাই মানে যতটুকু হয় আর কি, মানে এইখানের ভ্যালোসিটি ইনিশিয়ালে যত ছিল এবং লাস্টে যত ভ্যালোসিটি পাইছেন এই দুটো ভ্যালোসিটিকে কি করবেন প্লাস করে দিবেন, ডিভাইড বাই 2 দিলে তখন আনসার বের হয়ে যাবে, এভারেজটা পেয়ে যাবেন। ওকে, এই জিনিসটা হচ্ছে 5 কেজি অবজেক্ট মুভিং স্পিড 10 ms in person, হাউ মাচ কাইনেটিক এনার্জি ডাজ ইট হ্যাভ। আচ্ছা, সো এটা ইজি জিনিস যে কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার, সো এই যে কতটুকু কাইনেটিক, হাফ হচ্ছে এম হচ্ছে কত 5, স্পিড হচ্ছে 10 স্কয়ার, এখান থেকে পাওয়া যায় হাউ মাচ কাইনেটিক এনার্জি ডাজ ইট হ্যাভ, হ্যাঁ ইফ 20 মিটার ইজ কাভার্ড হোয়াট উইল বি দ্য ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এখানে কিছু জিনিস হয়তো আই গেস মিসিং থাকতে পারে, যেমন 20 মিটার যদি আপনি কাভার করেন তাহলে আপনার ফাইনাল ভ্যালোসিটিটা কত হইতে পারে। আচ্ছা, 20 মিনিট যে আপনি কাভার করছেন সেটার জন্য 20 মিটার যে কাভার করছেন সেটার জন্য কিন্তু এখানে আপনাদেরকে মানে কতটুকু আপনি কাইনেটিক এনার্জি দিয়ে কাভার করছেন বা কতটুকু ব্যাগে ছিলেন সেটা আপনাদের বলা নেই, এটা হচ্ছে একটু ঝামেলা। সো আমরা ধরে নিলাম যে আপনি এইটা দিয়েই হচ্ছে ধরেন 20 মিটার যদি কাভার করেন তাহলে তো সেমই থাকবে, আর যদি না বলেন যে আমি কাইনেটিক এনার্জিকে ডবল করে তখন 20 মিটার কাভার করছি, সো কাইনেটিক এনার্জিকে যদি ডবল করেন তখন যদি 20, তো সো কাইনেটিক এনার্জিকে ডবল করলে কত হয় 2e হবে আর কি, মানে 2 × e, সো যেটা বের করছেন সেটার ডবল, সো সেইটার ডবল ধরে আপনি জাস্ট কি করবেন যে 20 মিটার কাভার করছেন তখন ফাইনাল ভ্যালোসিটি বের করে ফেলবেন, আর কিছুই না, মানে 2e হবে। সো 2e যদি হয় এটার জন্য আপনি হচ্ছে 20 মিটার কাভার করছেন এইটা দিয়েই, সো এবার এখান থেকে জাস্ট হচ্ছে ভি ফাইন্ড আউট করে ফেলবেন, আর কিছুই না। সো আমরা কি জানি 2 ইকুয়াল টু এখানে কি হাফ এম ভি স্কয়ার বসবে, এখানে 2 × আগের এর মানটা বসে যাবে, ইকুয়াল টু হাফ এম বসাবেন ভি স্কয়ার বসাবেন, সেখান থেকে আনসারটা ফাইন্ড আউট করবেন। ওকে, আচ্ছা এইটা করার জন্য বেশ যে আলাদা নলেজ লাগবে এমন না, এটা খুবই ইজি।
আসলে এটা এইভাবে না করে আমি আপনাদেরকে আর একটু ইজিলি দেখাই দেই। এখানে একটা ফ্যাক্টর কাজ করে। সো আপনি কি এখানে মোমেন্টটা মার্কস করছে 1 সেকেন্ডে, বাট এই ধরনের ম্যাথগুলা কিভাবে হয় সেটা আগে একটু বুঝি। ধরেন আপনার কাছে যদি যে কোনো একটা ভেক্টর ইকুয়েশন দিয়ে দিছে, অথবা যে কোনো কিছুই দিতে পারে। আমি ধরলাম যে আপনাকে হচ্ছে কোনো একটা টাইমের এগেনস্টে ধরেন একটা এই যে এক্স অফ টি একটা রাশি দিল, এবং রাশিটা হচ্ছে ধরেন টি স্কোয়ার প্লাস 2t কিউব ছিল। এখন আপনাকে এখানে যেমন বলছে যে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে ধরেন আপনাকে বলছে ভ্যালোসিটিও বের করো এবং অ্যাক্সিলারেশনও বের করো, অথবা মোমেন্টামের জন্য m ইন্টু ভি লাগে। m আপনাকে দেওয়া আছে, দেখেন m দেওয়া থাকবে, ঠিক আছে, কিন্তু আপনার তো ভি লাগবে। এখন এই ধরনের ইকুয়েশনগুলো থেকে আপনি টাইমের এগেনস্টে কীভাবে ভিকে ফাইন্ড আউট করবেন এবং কীভাবে অ্যাক্সিলারেশনকে ফাইন্ড আউট করবেন সেটা দেখে। এই ধরনের এমসিকিউ আসলে সলভ করার জন্য এটা সলভ করা তো করা যায়, কিন্তু আমি আপনাদেরকে বেসিক জিনিসটা শিখিয়ে দিচ্ছি যাতে আপনারা অন্যান্যগুলো একটু সলভ করতে পারেন ইজিলি। সো দেখেন এখানে আমি যদি দেখেন ডিএক্স বাই ডিটির আন্ডারে যদি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি, বা ডিফারেন্সিয়েশন আপনারা হয়তো শিখছেন সবাই কম বেশি, এসএসসিতে এইচএসসিতে আই গেস শিখছেন সবাই কম বেশ, সবাই পারারই কথা। সো আমি যদি টাইমের সাপেক্ষে যদি আমি হচ্ছে এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করি টাইমের সাপেক্ষে, দেখেন তো তাহলে মূলত এই রাশিটা থেকে আমি ভি পাবো, ঠিক আছে, আই উইল গেট দ্য ভি ফ্রম দেয়ার, মানে ভ্যালোসিটি। ওকে, যদি ফার্স্ট টাইম একবার ডিফারেন্সিয়েট করি তাহলে বলেন তো প্রথমবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, 2t প্লাস 3 ইন্টু 2t স্কোয়ার, এমনই তো হওয়ার কথা। ওকে, তাহলে টোটাল রাশিটা কি পাইলাম, 2t প্লাস 6t স্কোয়ার। এইটাই হচ্ছে এই যে যেটা দেখছেন না, এটাই হচ্ছে আমার ভি এর ইকুয়েশন। এটা অ্যাকচুয়ালি ভি এর ইকুয়েশন। সো আপনাকে যদি বলে যে এখানে ভ্যালোসিটি টি ইজ ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয় তাহলে ভ্যালোসিটি কত বসাবেন, ইজিলি 2 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 হোল স্কোয়ার, ইজি। সো 2 প্লাস 6 ইন্টু 1 হোল স্কোয়ার মানে 6, দ্যাট মিনস 8 ms ইনভার্স 1, দ্যাট শুড বি দ্য ভ্যালোসিটি। ওকে, এখন না ধরেন আপনাকে বলছে যে আমি তো ভ্যালোসিটিও চাইছিলাম এবং সাথে হচ্ছে আমি আবার এক্সিলারেশনও চাইছিলাম। ধরেন এখন আমরা এক্সিলারেশনের জন্য কি করতে পারি, এখন দেখেন এক্সিলারেশনের জন্য কি হয়, মূলত আমরা করি ডিভি বাই ডিটি মানে বুঝছেন। আচ্ছা, এই যে আমরা ভ্যালোসিটির যে রাশিটা পাইছি না, এটাকেই জাস্ট যদি আপনি আবার ডিফারেন্সিয়েট করেন, এই ভ্যালোসিটির রাশিটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করেন, বুঝেন আমরা প্রথমে আমাদের এক্সের সাপেক্ষে মানে একটা রাশি ছিল, আমরা জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করছি, দেন আমরা এখান থেকে ভিকে এই যে দেখেন ভি ফাইন্ড আউট করছি। ওকে, যদি ভি ফাইন্ড আউট করি তাহলে এই ভিটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তখন আমি এক্সিলারেশন পাবো, এর থেকে বেশি কিছু না। সো এক্সিলারেশনকে আমরা কিভাবে বের করতে পারি চলেন দেখি তাহলে। ওকে, এক্সিলারেশনটা ফাইন্ড আউট করতে হলে আমাদের ভি এর রাশিটা লাগবে। ভি কত পাইছিলাম বলেন তো, 2t প্লাস 6t স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা ভিও ফাইন্ড আউট করছিলাম, 8 ms ইনভার্স 1 হয়েছিল। সো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি ডিভি বাই ডিটি দিয়ে, দেখেন তো কি পাই, ডিফারেন্সিয়েট করেন 2 প্লাস 6 ইন্টু 2t। ওকে, সো 2 প্লাস 12t। সো এইখান থেকে যদি আপনাকে বলে যে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে এটার এক্সিলারেশন, এটা কিন্তু আমরা এক্সিলারেশন পাইছি। ওকে, এক্সিলারেশন কত হবে, টি ইজ ইকুয়াল টু 1 বসান, এখানে তো 2 কিছুই বসানো নাই, প্লাস 12 ইন্টু 1, দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে 14 ms ইনভার্স 2। সো আলটিমেটলি দেখেন এখানে আমরা এটা পেয়ে গেছি। এখন আপনাকে মোমেন্টাম বলুক যেটা, তো মোমেন্টাম জন্য কি হবে বলেন, টি ইজ ইকুয়াল টু m ইন্টু ভি। আপনি তো ভি জানেন, 8 জানেন, মোমেন্টাম ধরেন আপনি এখানে বলছে 0.5, সো 0.5 ইন্টু 8 4, এটা জানা কথা, কেজি ms ইনভার্স 1, এটা বের করতে পারেন। তবে আপনাকে বলতে পারে যে এক্সেলারেশন, সো সেম ওয়েতে এখানে 13 আছে মাইনাস 13 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব, জাস্ট 3-4টা বেশি রাশি দেওয়া আছে আর কিছুই না। মোমেন্টাম টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, সো মোমেন্টামের জন্য আপনার ভি লাগবে, ভিকে ফাইন্ড আউট করবেন
একবার ডিফারেন্সিয়েট করে এখানে b কে ফাইন্ড আউট করবেন, t এর ভ্যালু বসায় দিবেন, বসায়া আপনি যেটা পাবেন সেটার সাথে হচ্ছে 0.5 0 কেজিকে গুণ করলে পাওয়া যাচ্ছে। ওকে, আমরা এই কেস আমাদের লাস্ট যেই এমসিকিউটা আছে সেটাতে চলে আসছি। আসলে দেখতে দেখতে একদম ক্লাসের লাস্টের দিকে চলে আসছি আমরা। এটা আমি তেমন কিছু বলবো না, এটা জাস্ট ইজি জিনিস, দেখলে বুঝবেন। এখানে বলছে যে যদি 6 কেজি অবজেক্ট ইজ মুভিং আপওয়ার্ড, উপরের দিকে যায়, অ্যান এলিভেটর অ্যাট স্পিড হচ্ছে 2 ms ইনভার্স 1। আচ্ছা, আফটার হাউ মাচ টাইম উইল ইট স্টপ, কতটুকু সময় গেলে এটা। সো এইখানে হচ্ছে যে আপনাকে এস চাইছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, কতটুকু টাইমে, আচ্ছা ধরলাম আমরা 0 থেকেই শুরু হয়েছে, সো হাফ। এখন একটা জিনিস এখানে তো এস, আপনি এখানে একটা জিনিস মিসিং, যেটা হচ্ছে আপনি কতটুকু দূরত্বের জন্য আপনার, ধরলাম আমি যে এটা 10 মিটার পর্যন্তই যাইতো, হ্যাঁ। সো এখানে এস এর জন্য 10 বসাইলেন, ইউ আমরা 0 জানি, হাফ। এখন যখন একটা লিভ যদি উপরে যায়, আচ্ছা এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে ফ্যাক্টরটা হচ্ছে এমন, যদি একটা লিফট উপরে যায় এবং আপনার গ্রেভিটেশনাল অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করে, তখন আমরা কি করি, জি প্লাস এ করে দেই। কিন্তু এখানে হচ্ছে গ্রেভিটেশনাল অ্যাক্সেলারেশনটা আপনাকে বলে দেয়নি। সো গ্রেভিটেশনাল অ্যাক্সেলারেশন আপনি ধরে নিলেন 9, এবং সরি গ্রেভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8 ms ইনভার্স 2, এবং আপনার যে লিফটটা যাচ্ছে সেটার অ্যাক্সেলারেশন কি হইতে পারে, সেটার অ্যাক্সেলারেশন তো আমরা জানি না, আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস দিয়ে বের করে নিব। এখানে এ ইজ ইকুয়াল টু দেখেন ভি স্কোয়ার, সরি হ্যাঁ, ইজ ইকুয়াল টু, আমরা এটা এখান থেকে একটু ভালো করে ফাইন্ড আউট করে নিই, দাঁড়ান। ওকে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস যদি জানি, ইউটা তো 0 হয়ে যাচ্ছে, এবং এখানে ভি কত আমরা জানি 2 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এ ফাইন্ড আউট করবো। এস আমরা সামহাও ধরে নিয়েছিলাম 10। ওকে, সো এখান থেকে আমরা একটা এ পাবো, 2 2 যদি 4 হয়, 2 2 4 1/5.2 আই গেস। ওকে, 0.2 হওয়ার কথা আই গেস। সো আমরা এক্সেলারেশন এখান থেকে ফাইন্ড আউট করছি 0.2। সো এইখানে যখন হাফ জি প্লাস এ হওয়ার কথা ইন্টু টি স্কোয়ার। ওকে, সো জি 9.8 প্লাস এ হচ্ছে কত 0.2 পাইছি ইন্টু টি স্কোয়ার। সো 10 ইন্টু 2 ডিভাইড বাই 9.8 প্লাস 2 কত হবে 10, দ্যাট মিনস টি স্কোয়ার। আনসার এই যে দেখেন কত হয় √2 হবে আর কি। সো যেটা আসে, যদি এটা এখানে দেওয়া নাই হয়তো সামহাও এটা একটু ভুল হয়ে গেছে। ওকে, সামহাও আই গেস এটা একটু মিসিং আছে, এর বাইরে কিছুই না। ওকে, সো আফটার অল আমরা আসলে আমাদের যেটা একদম লাস্টের দিকে চলে আসছি। সো লাস্টে আমি আসলে তোমাদেরকে বেশ কিছু কথা বলতে চাই। বেশ কিছু কথা বলতে আমি হয়তো তোমাদের থেকে 1 মিনিট টাইম নিব। দেখো, আমি আবারও বলছি যে অ্যাডমিশনের যে পিরিয়ডটা বা যে টাইমটা, এটাকে আসলে আমরা অনেকে অনেকভাবে কাজে লাগাই, অনেক স্ট্র্যাটেজি কাজে লাগাই, অনেক ধরনের কোচিংগুলোতে যাই বা অনেক ধরনের জায়গাগুলোতে যাই। কিন্তু আমার কাছে মনে হয় সব থেকে বেশি যে জিনিসটা বেশি কাজ করে সেটা হচ্ছে তুমি নিজে কি করতে চাও এবং নিজে কিভাবে করতে চাও এবং কিভাবে তুমি তোমার এফোর্টটাকে কাজে লাগাতে চাও। আসলে অ্যাকচুয়ালি হয় কি, আমরা অনেকেই খাটি, সবাই কম বেশ খাটি, এমন না যে আমরা কেউই পরিশ্রম করছি না, যেমন গাধাও তো খাটে, তাই না? না, সিরিয়াসলি এইটাই। এখন কথা হচ্ছে যে আমি যে খাটলাম বা আমি যে এফোর্ট দিলাম, আমি যে এতগুলো কাজ করলাম, আসলে এটা কাজে লাগাচ্ছি কিভাবে, মানে এই জিনিসটা আমি ঠিকঠাক প্রপারলি ওয়েতে, আমি একটা গুড ওয়েতে, একটা ভালো ওয়েতে কাজে লাগাতে পারতেছি কিনা, এটাই আসলে ম্যাটার। আমি তোমাকে একটা জিনিস কি বললাম, যে তোমরা পৃথিবীতে যদি আমি ধরে নিই অ্যারাউন্ড 800 কোটি 900 কোটি মানুষ থাকে, সো 900 কোটি মানুষের, তোমরা কি ভেবে দেখেছো যে কোনো দিন যে 900 কোটি মানুষের 900 কোটি রকম চিন্তা, 900 কোটি রকম তাদের কাছে সুখের ডেফিনেশন, মানে হ্যাপিনেসের, যেটা আমরা বলি হ্যাপিনেসের ডেফিনেশন থাকে, তাদের কাছে 900 কোটি রকমের স্যাডনেসের ডেফিনেশন থাকে, তাদের কাছে 900 কোটি রকমের সাকসেসের রেশিও, সাকসেসের ডেফিনেশন থাকে। সো মানে তাদের 900 কোটি রকম চিন্তা ভাবনা, ক্যালকুলেশন চলতেই থাকে। সো জিনিসটা অ্যামেজিং না?
কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি আরেকজনেরটা কেনই বা চুজ করবা, তুমি আরেকজনেরটা কেনই নিচ্ছ, বা আরেকজনেরটা হ্যাঁ তুমি ফলো করতে পারো, বা মডেলটা কি, জিনিসটা কি হইতে পারে, এই জিনিসগুলো দেখতে পারো। কিন্তু আমার মতে তুমি তোমার মতো আগায় যাও। আমি জানি যে সম্ভব সব কিছুই, সব পসিবিলিটিস। আমি যদি একটা একদম একদম প্রত্যন্ত অঞ্চল, একদম অনেকের আগে আমাকে অনেক বন্ধু বান্ধব বলে জঙ্গল, রাঙ্গামাটির একদম অভ্যন্তরীণ একটা জায়গা, সেখান থেকে আমি হয়তো আজকে এখানে তোমাদের সামনে দাঁড়াইছি। আমি চাই তোমরা এখান থেকে, তোমাদের কাছে আরও বেটার অপরচুনিটিস আছে, তোমাদের হাতে সব কিছু আছে, তোমরা কেন চাইতে পারবে না? মাস্ট বি ইটস পসিবল। এবং আমি চাই তোমরা তোমাদের প্যাটার্ন অনুযায়ী তোমরা তোমাদের হ্যাপিনেসটাকে খুঁজে নাও, এবং তোমরা তোমাদের প্যাটার্ন অনুযায়ী তোমরা তোমাদের সাকসেসকে খুঁজে নাও। সেটা যে কোনো কিছুই হইতে পারে। সফলতার মাত্রা এমন না যে শুধুমাত্র একটা ভার্সিটি পেয়ে গেলাম এটাই আমার সফলতা, বা আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম এটাই আমার সফলতা, অথবা আমার কাছে লাখ লাখ টাকা আছে এটাই আমার সফলতা। আসলে সফলতা ডিপেন্ড করে যে কাইন্ড অফ, এরকম আমি সবসময় একটা কথা বলি যে তোমার বয়স যখন যদি 60 বছর হয়, তুমি এক কাপ চা হাতে তোমার বাড়ির বারান্দায় গিয়ে যখন বসবে, দিনটি যদি শরৎকাল হয়, তখন মিষ্টি কোনো একটা আভাতে তুমি ঠোঁটে একটা মৃদু হাসি নিয়ে তুমি বলবা যে হ্যাঁ আমার জীবনে কোনো আফসোস নেই, এবং চায়ের কাপে এক কাপ চুমু দিবা, আর কিছুই দরকার নেই। এই চুমুক দিবা, এটাতেই দেখবা যে তোমার শান্তি, এটাতেই আর কিছু না। সো এটা করার জন্য আমি বলছি না যে তোমরা মরিয়া হয়ে টাকার পিছনে ছোটো, মানে অন্যান্য পিছনে ছোটো, এমন না। আমি চাই যে তোমরা ভালো কিছু করো এবং ভালো ওয়েতে করো, তোমরা তোমাদের প্রপার ওয়েটা জানো এবং প্রপার ওয়েতে যাও, এবং দেশের জন্য মাসবি কিছু করো, ভালো ভালো রিসার্চ করো, ভালো ভালো কিছু গবেষণা করো। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আমরা পারবো এবং সব কিছু সম্ভব। আর এর বাহিরেও যদি কোনো কিছু থাকে তাহলে তো আমাদের অবশ্যই কিউডি অ্যাডমিশন কেয়ার অবশ্যই আছে তোমাদের পাশে। যে কোনো কিউরিসিটি বা যে কোনো কিছু তোমাদের যদি লাগে, তারা অবশ্যই সবসময় তোমাদের রিচ আউট করার জন্য একদম 24/7 তারা তোমাদের জন্য আছে। আর এছাড়াও আমি তো আছি তোমাদের জন্য। ওকে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, হোপফুলি সি ইউ সুন অ্যাগেন।